ভারতবর্ষ বা আমাদের দেশ এবং ইউকে যদি আমি তফাৎ মানে তুলনামূলক একটা বিশ্লেষণ করতে যাই, ওই যে একটা এসছিল যেটা তোমার ডাইনোসরকে অবলুপ্ত করে দিল বলে আমরা এই মানব সভ্যতার সৃষ্টি আস্তে, অবশ্যই। আস্তে হলো। এই মানব সভ্যতা হয়তো আর মানে একটা সভ্যতা শুরু হয়েছে, আরেকটা সভ্যতা শেষ হবে। ডেফিনিটলি শুরু যখন হয়েছে শেষ হবেই। অবশ্যই এখনো সেই পর্যায়ে নেই যে কোনো অ্যাস্টেরয়েডকে ঠেকিয়ে ফেলি আমরা। হ্যাঁ, মানে সৌরঝড় এই জিনিসটা কিন্তু খুবই একটা মানে কি বলবো ভয়ানক জিনিস। হুম। এটা যদি বাই চান্স আমাদের পৃথিবীতে বেশি রকমের ঢুকে পড়ে, আমাদের পৃথিবীতে ঢোকে, তো আমাদের কমিউনিকেশন সিস্টেম পুরো ড্যামেজ হয়ে যেতে পারে। অ্যাস্ট্রোফিজিক্স আমি একটা পলিটিক্স কল্পনা করতে পারি যে ওই যারা এভলিউশনের পক্ষে বা যারা এই ভগবানের পক্ষে। একটা লাইন আমি থিওরি অফ এভরিথিং থেকে একটা বলতে পারি, মানে এটা আমার খুব ভালো লাগে লাইনটা। বলো, বলো। মানে বেসিক্যালি বলছে যে নট অনলি ডাজ গড প্লে ডাইস বাট হি সামটাইমস থ্রোজ দেম হোয়ার দে ক্যান নট বি সিন। হ্যাঁ, মানে বেসিক্যালি এটা দিয়ে বেসিক্যালি তোমার স্টিফেন হকিং বলতে চাইলেন যে খোঁচা মেরেছে। একটু তো খোঁচা মেরেইছে। নমস্কার। নমস্কার। আজকে বাগদর্শনের মঞ্চে আমি আমাদের দীপাঞ্জন দাকে নিয়ে এসেছি। দীপাঞ্জন দা বর্তমানে ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে তার অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে তার পিএইচডিটা নিয়ে গবেষণা করছেন আরকি। তো দাদার সাথে আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে অনেক বিষয়ে আলোচনা করব। কিন্তু তার আগে যেহেতু আমরা সবাই ছাত্র বা গবেষকের আগে মানুষ, তো মানুষের একটা পার্সোনাল জার্নি থাকে। তো সেই সম্বন্ধে দাদাকে জিজ্ঞাসা করব, দাদা তোমার বাড়ি আমার খুবই কাছে। হ্যাঁ? তুমি আমাকে বলো যে তুমি চাকদা থেকে কার্ডিফে গেলে কি করে আগে? ওকে, সো চাকদা থেকে কার্ডিফে যাওয়ার যে জার্নিটা মানে এটা একটা বিশাল বড় জার্নি। বাট I will cut short. Okay, definitely. It's a very long journey. So the thing started যখন আমি সেন্ট জেভিয়ার্স এ পড়ছি অ্যাজ আ আন্ডার গ্রাজুয়েট বিএসসি ম্যাথামেটিক্স। লাইক আমার ম্যাথামেটিক্স সাবজেক্ট ছিল, দেন আই ট্রান্সফার টু অ্যাস্ট্রোফিজিক্স বা লাইক যখন পড়ছি এই ম্যাথামেটিক্স অনার্স, তো তখন আমাদের একটা ইয়ে ছিল, স্পেশাল পেপার ছিল। অপশনাল ছিল। তো সেখানে আমি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা নিয়েছিলাম। হুম। ঠিক আছে? তো ওইটা আমাদের অপশন ছিল। তো আমি ওইটা নিয়েছিলাম। এবার সেটা নেওয়ার পেছনে একটা কারণ আছে। তার কারণ হচ্ছে ছোটবেলা থেকেই আমার মানে এই আকাশের তারা দেখা এইগুলোর প্রতি একটা ইন্টারেস্ট ছিল। হুম, বাট আমি কখনোই ভাবিনি যে মানে অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স এই জিনিসটাকে নিজের কেরিয়ার করব বা কিছু, আমি কিছুই ভাবিনি। হ্যাঁ, 11-12 এ যখন পড়ি তখন ম্যাথমেটিক্স ভালো লাগতে শুরু করল। ম্যাথমেটিক্স নিয়ে শুরু করলাম জার্নি। বাট যখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়লাম তখন একটা মানে আলাদা লেভেলের একটা মানে অনুভূতি হলো। মনে হলো যেন এটা নিয়ে কিছু একটা করা যেতে পারে। হুম। তো হ্যাঁ, মানে এটা নিয়ে কিছু একটা মানে এটা পড়ার বা এটা আজকে জানার আরো খুব একটা ইন্টারেস্ট জাগলো। তখন আরকি ওই পিছনে ফিরে গেলাম যে ছোটবেলায় যে জিনিসগুলো দেখতাম সেগুলো আমি কিছুটা পড়ছি। তারপরে ধরো যখন পার্টিকেল ডায়নামিক্স পড়ছি বা প্ল্যানেটারি সিস্টেমের এই সমস্ত জিনিসগুলো পড়ছি, কেপলারিয়ান অরবিটস অ্যান্ড অল দোজ থিংস। তো তখন ইন্টারেস্টটা আরো জাগতে শুরু করলো। তো সেই সময় আ আমার জেভিয়ার্স এর প্রফেসররা দে অ্যাডভাইস যে আ কারণ এই জিনিসগুলো পড়তে গেলে তো আরেকটু ইন ডেপথ নলেজ অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স দরকার হয়। হুম, হুম। তো আমি তখন বা মানে একটু ফিজিক্স ঘেঁষা বা একটু কম্পিউটেশন ঘেঁষা ম্যাথমেটিক্স যেটা আছে আমি ওইটা নিয়ে আইআইটি গুয়াহাটিতে মাস্টার্স করি ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং। এবং ওখানে গিয়ে আমি যখন পড়লাম তো সেখানে যেমন পিওর ম্যাথামেটিক্স এর জিনিসপত্র রয়েছে, রিয়েল অ্যানালিসিস, অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র রয়েছে, তার সাথে, সাথে আমার ছিল মোটামুটি ওই রকেট লঞ্চিং, তারপর আরো কি প্ল্যানেটারি সিস্টেমস নিয়ে পড়াশোনা, এই সমস্ত জিনিসগুলো ছিল। স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি যেখানে তোমার অ্যাস্ট্রোফিজিক্স এর কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস। তো এই সমস্ত পড়তে গিয়ে ইন্টারেস্টটা আরো তীব্র হয়ে গেল। হুম, যে হুম। না এবার কিছু একটা করতেই হবে। মানে আর থাকা যাচ্ছে না। মানে কি ঠিক করতে আছে? হবে? তুমি কখন কি উদ্যোগটা নিয়ে মানে উদ্যমটা এসছিল? এবার এই সাবজেক্টটাকে নার্চার করতেই হবে। মানে আর এই মানে দূরে থেকে জিনিসটাকে অবজার্ভ করা যাচ্ছে না। এবার এর ভেতরে মানে ঢুকতেই হবে। কারণ ম্যাথমেটিক্স স্পেশাল রিলেটিভিটি থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান, তাই তো?
হ্যাঁ, মানে স্পেশাল রিলেটিভিটি থেকে শুরু করে তখন তারপরে প্ল্যানেটারি সিস্টেম নিয়ে পড়াশোনা, তারপরে মাস্টার্সে গিয়ে ক্যালকুলাস অফ ভেরিয়েশন, তারপরে আরো ২-১ টা জিনিস ভেরিয়েশন এর প্রিন্সিপাল, এই সমস্ত পড়তে গিয়ে আ যেখানে তোমার রকেট লঞ্চিং এর ব্যাপার-স্যাপার গুলো আসছে। ঠিক আছে? যে হাউ ডু উই লঞ্চ আ রকেট ইন আর্থস অরবিট, হোয়াট ইস লাইক দ্য অপটিমাল ভেলোসিটি অ্যান্ড অল দোজ থিংস সেখানে আসছে। তারপরে কিছু আমি আরো কয়েকটা কোর্স করেছিলাম যেখানে তোমার কিছু ভেরি কি বলবো ভেরি কমপ্লেক্স ম্যাথামেটিক্স যেটা তোমার ফিজিক্সের মানে নরমালি ইন্টারেস্ট মানে কি বলবো সেলেস্টিয়াল ফিজিক্সে কাজে লাগে। সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনা হচ্ছে। তো সেগুলো পড়তে আই গট ভেরি মাচ ইন্টারেস্ট। মানে তখন একটা মানে তীব্র বাসনা জাগলো। আচ্ছা, তোমার সাথে আমি একটা জিনিস ভাগ করে নিই, দেখো এখানেই মনে হয় রয়েছে। এই দেখো, তুমি স্পেশাল রিলেটিভিটি তোমার একার না, আমারও জীবনটা মানে খুব আগ্রহের সাথে বাড়ি দিয়েছে। এই ভদ্রলোকটা খুব বাজে লোক। সেটাই। খুব বাজে লোক। এবার আমি সেই প্রসঙ্গে আসবো একটু পরে। একটা বইয়ের একটা লাইন তুলে বলবো। তো এবার সেই ইয়েটা পড়ার পরে তখন আমার প্রফেসররা জিজ্ঞেস, কারণ অলরেডি আমার যখন মাস্টার্স চলছে, আমাকে ওখানকার প্রফেসররা সবাই বললেন যে, "দেখ তুই ম্যাথমেটিক্স নিয়ে পড়ছিস, ইটস গুড এবং এটা যেহেতু অ্যাপ্লাইড রিলেটেড এবং আমি কম্পিউটেশন, প্রোগ্রামিং অনেক কিছু ইয়ে করেছি।" বাট আমাকে সবাই মানে অ্যাডভাইস করলেন যে, তুই অ্যাস্ট্রোফিজিক্সের বা অ্যাস্ট্রোনমি রিলেটেড একটা মানে এরকম মাস্টার্স বা এরকম যেখানে তোকে পড়াবে। কারণ ডাইরেক্টলি রিসার্চ ঢুকে গেলে তো মানে তুই রিসার্চ করছিস। তোকে তো কেউ ওখানে গাইডেন্সটা আছে কিন্তু হাতে ধরে শিখানো বা জিনিসটাকে জানা, সেই ইনডেপথ নলেজটা তোর আসে না। কারণ আগে জেনে তারপরে পাড়ি দেওয়া উচিত। আমি পাড়ি দিলাম তারপরে অথৈ জলে পড়ে গেলাম। পারি না। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, তো এবার সেইজন্য আমি ঠিক করলাম যে ঠিক আছে আমি তাহলে অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমি রিলেটেড কিছু কোর্স করব। বা পড়াশোনা এগোবো এরকম। বাট ইন্ডিয়াতে প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে যেহেতু আমার মানে ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড, এখন হয়তো সেই প্রবলেমটা নেই। যেহেতু আমার ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড ওইজন্য আমাকে মানে ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তা নাহলে আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে পারছি আচ্ছা, মানে অন্ততপক্ষে মেজরে না হলেও মাইনর সাবজেক্ট হিসেবে থাকতে হবে ব্যাচেলার্স এ। হ্যাঁ, মানে আমাকে এবং আমার গ্র্যাজুয়েশনে মানে বিএসসির সময় আমার ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? এইবার সেইটা একটা প্রবলেম দাঁড়ালো। আর আমাদের সত্যি কথা বলতে ইন্ডিয়াতে অ্যাস্ট্রোফিজিক্স পড়ানো খুব লিমিটেড ইউনিভার্সিটিতে হয়। ভেরি মাচ লিমিটেড। ঠিক আছে? মানে হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি আছে যেখানে অ্যাস্ট্রোফিজিক্স পড়ানো। হ্যাঁ, স্পেশাল পেপার হিসেবে অনেক জায়গায় থাকতে পারে। ঠিক আছে? ম্যাথমেটিক্স এর মাস্টার্স এর স্পেশাল পেপার হিসেবে থাকতে পারে। কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স এই সাবজেক্টটা পড়ানো, এটা তোমার খুব লিমিটেড ইউনিভার্সিটি মানে হাতে গোনা। মানে গোটা ১০-১৫ তাও আছে কিনা সন্দেহ। সেখানে আবার কটা সিট রয়েছে বড় বিষয় একটা। এক্সাক্টলি। তারপরে আবার ওদের রিকোয়ারমেন্টস হচ্ছে I had to go through physics background. মানে আমার আন্ডার গ্র্যাজুয়েশন ফিজিক্সে থাকতে হবে। নয়তো আমাকে ফিজিক্স রিলেটেড সাবজেক্ট এখন মনে হয় ঠিক হয়ে গেছে বিষয়টা, যে ভালো। হ্যাঁ, এখন এখন তোমার এই মানে এই হিন্ড্রেন্সটা নেই। Which is a good thing. Which is a good thing. ইউজিসি ঠিক করে দিয়েছে যে তুমি অবশ্যই, তুমি যদি ওই বিষয়টা নিতে চাও তার পরীক্ষা দাও, এন্ট্রান্স দাও, তারপরে তুমি সেরকম Exactly. মার্কস পেলে তোমাকে সেরকম এমএ বা বিএতে দিয়ে দেওয়া হবে। Exactly. তো এখন ওই হিন্ড্রেন্সটা নেই। তো সেটা অনেক পরে হয়েছে। যাই হোক। তো অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ আমাকে তখন দেখতে হলো যে আমাকে সবাই বলল তাহলে তুই বিদেশে এপ্লাই করে দেখ। এবার দেখো আমি মফস্বলের একটি ছেলে। এরকম হঠাৎ করে বিদেশে চলে আসবো। মানে এটা ভাবতেও কিরকম লাগে। ইচ্ছে তো সবারই হয়। ঠিক আছে? হঠাৎ করে এরকম বিদেশে চলে আসবো। যদিও হ্যাঁ, আমার বাবা-মায়ের সাপোর্টটা ছিল ডেফিনিটলি। মানে ওনারা সাপোর্টটা করেছিলেন বলেই আমি হয়তো আসতে পেরেছি। কারণ আমি অনেক এরকম ঘটনা শুনেছি যেখানে বাবা-মা মানে যে স্টুডেন্ট তার হয়তো ইচ্ছা আছে। কিন্তু বাবা-মায়ের পেছনে সেই সাপোর্টটা পায়নি বলে they had to something else. বা তুমিও হয়তো সেই ভরসাটা দিতে পেরেছো, কারণ সমস্ত ছেলে মেয়েকে তো বিশ্বাস করা যায় না সে বিদেশে গিয়ে পড়াশোনাই করবে আর কিছু করবে না। না দেখো আমি ভরসাটা দিতে পেরেছিলাম কিনা সেটা আমার বাবা-মা বলতে পারবে। আমি জানি। আমি বলছি এটা না হলে হয় আমি না। তাদের কাছে ভরসাটা চেয়েছিলাম আরকি। অবশ্যই। হ্যাঁ, কারণ তো আমি তখন এপ্লাই করা শুরু করলাম। আমি কার্ডিফ ইউনিভার্সিটিতে এপ্লাই করলাম। আর তোমার আরো একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করেছিলাম। শেফিল্ড আছে, আরো ২-১ টা করেছিলাম। এক্সাক্টলি এখন নামগুলো মনে নেই। তো I got offer from 2 universities. কার্ডিফ ইউনিভার্সিটি আর শেফিল্ড ইউনিভার্সিটি। আচ্ছা, এই দুটো। তো আমার মনে আছে আমি হয়তো একটু বড় হয়ে যাচ্ছে স্টোরিটা বাট স্টিল না, অবশ্যই। পডকাস্টে লোকে তোমার কাহিনী শুনতে আসে। জীবন
আমার মনে আছে মানে আমি জাস্ট ক্যাজুয়ালি এপ্লাই করেছি। কারণ আমি মাকে বলে আমার মা বাড়িতে যখন আমি গরমের ছুটিতে যাই তখন আমি আইআইটি গুয়াহাটিতে পড়ছি। আমি বাড়িতে গিয়ে জাস্ট বললাম যে, "আমার এরকম ইচ্ছা হচ্ছে।" তো বলল যে, "তুই তাহলে এপ্লাই কর। তোর যখন ইচ্ছা হচ্ছে তুই এপ্লাই কর।" আমি বললাম যে, "দেখো, মানে তোমরা সিরিয়াসলি বলছো তো?" বলল, "তুই এপ্লাই কর না। এপ্লাই করলি মানে তো তুই বিদেশে চলে গেলি না। দেখা যাবে কি হয়।" বাবা! মানে বাট ওনার হ্যাঁ, আসলে হবে না। যে কর না না। হবে না থেকে বড় কথা হচ্ছে মানে ওই আরকি মানে বিষয়টা হচ্ছে হ্যাঁ, মানে অতটা সিউরিটি নেই যে হবে কি হবে না। কারণ হঠাৎ করে এরকম বিদেশে এপ্লাই হবে ওটা আর মানে আমাদের কারোর পক্ষেই আশ্চর্যজনক বেশ একটা। এক্সাক্টলি হ্যাঁ। এই তবে সত্যি কথা বলতে মানে সেটা আমার মা এখন বলে হুম, হুম। যে যেহেতু মানে আমার ফ্যামিলিতে আমার কিছু কাজিনসরা আছে যারা আরকি বিদেশে পড়াশোনা হুম, করেছে। হুম। দে আর লাইক ওয়েল এস্টাবলিশড নাও। আমি সেটা একটু পরে বলছি। হুম, হুম। উম তো সেখান থেকে দাঁড়িয়ে বাবা-মায়ের মধ্যে একটা সুপ্ত বাসনা বা ইচ্ছা হয়তো ছিল যে ছিল যে আমার হ্যাঁ, ছেলেও আমার ছেলে কোনদিন কেন যাবে না? অবশ্যই, অবশ্যই। আমি এপ্লাই করি। আমি এপ্লাই করে আমার ছুটি থেকে বাড়িতে ইউনিভার্সিটি চলে আসি। আমার নরমাল ক্লাস শুরু হয়ে যায়। এক্সামস চলছে। আমার মনে আছে সেদিনকে আমার ম্যাথমেটিক্স এর এক্সামস ছিল। মাস্টার্স এর একটা পেপার ছিল নিউমেরিক্যাল অ্যানালিসিস এর। সেটা আমি পরীক্ষাটা দিয়ে বেরিয়েছি। বেরিয়ে জাস্ট স্টেপ আউট করে আমি আমার সাইকেলটা নিয়ে আমি হস্টেল রুমে ফিরবো। I got the email was I am accepted for admission to Cardiff University. ঠিক আছে? মানে এটা আমার একটু অবিশ্বাস্য। তোমাকে মানে আমি জীবনে আমি ভাবিনি। একটা এখানে সমাপতন বা কোইন্সিডেন্স একটা আছে বলবো শুনবে? তোমার দারুণ লেগে যাবে। অবশ্যই। ২-৩ বছর আগে মানে আমি তো সাহিত্যের ছাত্র। তো ওকে, এটা আমার এটা মানে গুরুত্ব না মানে একটা দায়িত্ব ছিল যে আমিও কিছু রচনা করি, হ্যাঁ? যেমন আম শর্ট স্টোরির কথা তো বাদ দাও যে বা সায়েন্স ফিকশন এর কথা বাদ দাও। তখন একটা নোবেলা মতো লিখছিলাম, ঠিক আছে? সেখানে ওকে। ধ্রুব বলে একটা ছেলে ছিল, যেও সেরকম বিদেশে যাওয়ার জন্য কয়েকটা ইউনিভার্সিটিতে এপ্লাই করেছিল এবং সেও ২ টো বিশ্ববিদ্যালয় থেকেই অ্যাকসেপ্টেন্স পেয়েছিল। কুইন্সল্যান্ড আর উত্তরাইচ। সে উত্তর আচ্ছা, হ্যাঁ, কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়া আর ওটা হচ্ছে নেদারল্যান্ডসে, ঠিক আছে? তো সে নেদারল্যান্ডসে যায় এবং পরে কাহিনী পড়ে এবার দেখি আর কটা সমাপতন পাই তোমার সাথে আমি। হ্যাঁ, তো মানে এবার বইটা পাওয়ার পরে আমার মনে আছে সেটা অগাস্ট ইট ওয়াজ হ্যাঁ, অগাস্ট মাস ছিল ২০১৯ এ। হুম, হুম। তো এবার আর আমি সিলেক্ট হয়েছিলাম হচ্ছে ২০২০ র যে সেশনটা সেইটার হুম, জন্য। হুম, হুম। তখনও তো জানি না এই কোভিড এর মতো এই জিনিসটা আসতে চলেছে। আচ্ছা। তখনও কিছুই জানি না। তো এবার যাই হোক খুব খুশি। মানে আস্তে, আস্তে জানাজানি হলো। সবাই খুব খুশি। হুম, হুম। বাড়িতেও খুশি। এবার যা হয় তারপরে এবার দেখো সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত ঘরের ছেলেরা বিদেশে যাবো বললেই যাওয়া যায় না। হুম, হুম। একটা অবশ্যই, অবশ্যই। ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে সবকিছুই থাকে। হুম, ঠিক হুম। আছে? যাই হোক আমি টুকটাক স্কলারশিপ বা আমার আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এই সমস্ত স্কলারশিপ মিলিয়ে বা ফ্যামিলি টিয়ে মিলিয়ে সব মিলিয়ে টুলিয়ে সব জোগাড়-টোগাড় হলো। কিন্তু প্রবলেমটা দাঁড়ালো হচ্ছে এই কোভিড। ঠিক আছে? হুম। কারণ আমার আমার সেশন শুরু হওয়ার কথা ছিল হচ্ছে সেপ্টেম্বর আচ্ছা। ২০২০ হুম, আর কোভিডটা চলে আসলো হচ্ছে মার্চের এই সময়টা থেকে। হুম। টোটাল লকডাউন। যাবো কি যাবো না বুঝতে পারছি না। তুমি মানে যেতে তো আদৌ আমি পারবে না যেতে চাইলেও। পারবো? হ্যাঁ। হ্যাঁ, মানে তখন তো টোটাল লকডাউন। মানে বাড়িতে বসে রয়েছি। মানে তীব্র ফ্রাস্ট্রেশন। মানে কি হবে? হ্যাঁ, মানে এরকম একটা অপরচুনিটি পেয়ে যদিও ইউনিভার্সিটি বলেছিল যে ইফ ইউ ক্যান ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো টু নেক্সট ইয়ার মানে ২০২১ মানে আমার একটা বছর বসে থাকতে হচ্ছে। তো মানে যাবো কি যাবো না কিছু বুঝতে পারছি না। মানে এটা কিরকম একটা হচ্ছে। তো যাই হোক তারপরে ফার্স্ট লকডাউন হলো। তারপরে আস্তে, আস্তে তোমার ওই বাবল করে এয়ার বাবল করে জিনিসপত্র হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে। তার মধ্যে এই করে ভিসা অ্যাপয়েন্টমেন্ট এরও একটা বিশাল প্রবলেম। হুম। কারণ এই কোভিডের মধ্যে সেরকমভাবে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। এই সমস্ত ডামাডোলের মধ্যে যাই হোক ফাইনালি পেলাম ভিসা। আ ভিসা পাওয়ার পরে আমি 30th সেপ্টেম্বর আমি ফ্লাইট নিলাম। আচ্ছা। ঠিক আছে? And I landed here on 1st August ঠিক আছে? তার মধ্যে আমি ইনঅগারেশন করেছি আমাদের যেটা ইন্ডাকশন ইভেন্ট হয় সেটা আমি তো অনলাইনে সেপ্টেম্বর ৩০ এ ফ্লাইটে উঠলে আর ১ আগস্টে নামলে? অগাস্টে না, অগাস্ট বললাম? সরি অক্টোবর। অক্টোবর। হ্যাঁ, যাক আমি ভুল ধরেছি। আমি অগাস্ট ভুল বলেছি। হ্যাঁ। সরি টাইম ট্রাভেল হয়ে গেছে। টাইম ট্রাভেল হয়ে গেছে।
তো নামলাম এবং যাই হোক তারপরে কোর্সটা করলাম যদি অনলাইনে হয়েছে। হুম, আর এবার মাস্টার্স করার সময় তারপরে আমার ন্যাচারালি যখন এখানে এসে মাস্টার্স করা শুরু করলাম তখন দেখলাম যে আ the subject is very much interesting. হুম, হুম, মানে আমি স্পেশালিটি যেটা আছে সেখান থেকে সাবজেক্টের মধ্যে আরো অনেক কিছু আছে। হুম, ঠিক আছে? There are various things in this subject. কিন্তু প্রবলেম যেটা দাঁড়ালো হুম, হুম, বা যেখান থেকে আমাকে সরে আসতে হলো সেটা হচ্ছে আমি স্পেশাল রিলেটিভিটি তো পড়লাম। হুম, পড়ার পরে তখন মনে হলো যে এটা নিয়ে কাজ করা যায়। কিন্তু এখানে এসে পড়লাম হচ্ছে জেনারেল রিলেটিভিটি। ঠিক হুম, আছে? স্পেশাল যেটা রিলেটিভিটিতে আরো স্পিড নিয়ে আর জেনারেল রিলেটিভিটি মনে হয় খুব সম্ভবত গ্র্যাভিটি হ্যাঁ, নিয়ে। হুম, 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 গ্র্যাভিটি। হুম, হুম, মানে এখানে যখন গ্র্যাভিটি পড়া স্পেশাল জেনারেল রিলেটিভিটি পড়া শুরু করলাম এবং যিনি আমাদের পড়ালেন মানে উনি হচ্ছেন একজন স্টলওয়ার্ড মানুষ। উনি স্টিফেন হকিংস এর সাথেও কাজ করেছেন। ও, এবং উনি হচ্ছে এখন উনি আছেন কিনা আমি জানি না। উনি হচ্ছেন প্রফেসর বার্নার্ড কুটস। উনি হচ্ছেন ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউটের হচ্ছে ফাউন্ডিং ডিরেক্টর। আচ্ছা, আচ্ছা। সো এবং উনি যখন পড়াচ্ছিলেন তখন বুঝতে পারলাম যে জেনারেল রিলেটিভিটি বা রিলেটিভিটি জিনিসটা মানে এটা নিয়ে কাজ করতে গেলে হুম, হুম, তোমাকে ঘুরে ফিরে ম্যাথমেটিক্সেই আসতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এইবার আমার তখন একটা মানে এটা যদি আমার ম্যাথমেটিক্স বন্ধুরা কেউ শুনে থাকে বা আমার কলেজের কেউ বা যাই হোক, যেই শুনে থাকুক বা যে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছে, যদি শুনে থাকে সে হয়তো আমাকে একটু গালাগালিই দেবে। কারণ তখন আমার তীব্র বাসনা জেগেছিল বা ইচ্ছা জেগেছিল আমি ম্যাথমেটিক্সটা থেকে দূরে সরতে চাই। আর পারছি না। এই অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্রগুলো নিয়ে পড়াশোনা করতে আর পারছি না। মানে আমার কিরকম একটা লাগছিল যে আমি এমন কিছু নিয়ে পড়াশোনা করতে চাই, যা হায়ার স্টাডিজ করতে চাই যেটা আরকি যেটাকে আমি দেখতে পাচ্ছি বা অবজার্ভ করতে পারছি। অ্যাজ আ ম্যাথমেটিক্স স্টুডেন্ট হয়তো এটা বলাটা পাপ। ঠিক আছে? বাট স্টিল কারণ ম্যাথমেটিক্স ইস ফুল অফ অ্যাবস্ট্রাক্ট থিংস যেটা ইজ ইন্টারেস্টিং ডেফিনিটলি ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য ইন্টারেস্ট বাট আনফরচুনেটলি আমি সেই ইন্টারেস্টটা হয়তো পাইনি। সেটা আমার তরফ থেকে কোনো ইয়ে থাকতে পারে। হুম, না, না সবার আলাদা একটা আলাদা ঝোঁক থাকে না যে এই জিনিসটা আমার বেশি ভালো লাগে। সেরকম তোমার ভালো লেগেছে। হ্যাঁ, মানে কিন্তু ওইটাই মানে এবার আমি যখন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে এখানে পড়তে শুরু করলাম, আমি জেনারেল রিলেটিভিটি পড়লাম, গ্যালাক্সিস নিয়ে পড়লাম, হুম, স্টেলার রেভলিউশন নিয়ে পড়লাম, কত কিছু নিয়ে পড়লাম। পড়ার পরে তখন মনে হলো যে না মানে ম্যাথমেটিক্সটা নিয়ে তো অনেক পড়লাম এবং এই জিনিসটা আমি দেখছি যে আবার সেই ঘুরে ফিরে ওই হার্ডকোর ম্যাথমেটিক্স, অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্স, রিয়ালিস্টিক এগুলোর মধ্যেই চলে যাচ্ছে। হুম, হুম। নাও লেটস এক্সপ্লোর সামথিং এলস। সো তখন আমার ইচ্ছা হলো যে আমি অবজারভেশনাল যে অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স রয়েছে সেগুলো নিয়ে কাজ করব। তো ফাইনালি আমি তখন এই অবজারভেশনাল জিনিসপত্র নিয়ে পড়াশোনা করা শুরু করলাম। গ্যালাক্সি এভলিউশন, স্টেলার রেভলিউশন, এনার্জি অ্যান্ড গ্যাস এই সমস্ত জিনিস। অ্যান্ড দেন এবার যাই হোক আফটার মাস্টার্স পিএইচডি করতেই হবে। কারণ তখন একটা ইচ্ছা জেগেছে যে রিসার্চ করব। হুম, হুম, যে আমিও এদের অংশ হতে পারি এনাদের যে যারা রয়েছেন। এক্সাক্টলি হ্যাঁ, মানে এত সুন্দর, সুন্দর জিনিস হচ্ছে এবং কার্ডিফ ইউনিভার্সিটি is one of the most pioneer university in astrophysics research এই বিষয়টা আমি পরে বলছি। because many um, missions এখন চলছেও অনেক কাজ চলছে। যাই হোক, তখন মনে হলো why not? মানে এইরকম একটা ইউনিভার্সিটি যদি এরকম রিসার্চের বা এরকম যদি পার্ট হওয়া যায়। নট অনলি কার্ডিফ মানে এই অ্যাস্ট্রোফিজিক্স কমিউনিটি রিসার্চ কমিউনিটির যদি একটা পার্ট হওয়া যায়। তো সেখানে আমি তারপরে পিএইচডির জন্য এপ্লাই করলাম। আমি বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে এপ্লাই করেছিলাম এবং I got offer from 2 university. Again 2 universities. এর 2 এর শিখে থেকে আমি আর বেরোতে পারছি না। যাই হোক, না, না বেশি অপশন দিলে কার্ডিফ আমার মাথা ইউনিভার্সিটি ঘুরে যায়। অ্যাকচুয়ালি তাই। বেশি অপশন পেলে মাথা কার্ডিফ ইউনিভার্সিটি থেকে পেলাম। আর একটা পেলাম হচ্ছে নরওয়ে, হুম, অসলো। ঠিক আছে? তা আমি তখন ভাবলাম যে কার্ডিফটাই থাক বিকজ I have been here for 1 হুম, year. হুম, আমি জানি যে এখানকার প্রফেসররা কিরকম, এখানে ডিপার্টমেন্টটা কিরকম, এখানে এনভায়রনমেন্টটা কিরকম, এখানে কি নিয়ে কাজকর্ম হয়। অ্যান্ড ফাইনালি অপ্টেড ফর কার্ডিফ ইউনিভার্সিটি অ্যান্ড যে প্রজেক্টটা পেলাম সেটা গ্যালাক্সি এভলিউশন এর উপরে। আচ্ছা প্রজেক্ট কি তো মানে প্রজেক্ট তুমি নিজে বাঁচতে পারবে না? না বেসিক্যালি এখানে দুটো মানে পিএইচডি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দুটো চয়েস থাকে। হুম, হুম। ঠিক আছে? একটা হচ্ছে দ্যা ইউনিভার্সিটিজ অ্যাপ্লাই মানে অ্যাডভার্টাইজ প্রজেক্ট মানে ওরা অলরেডি প্রজেক্টটা ডিজাইন করে রাখে। আচ্ছা। ঠিক আছে? তার মধ্যে একটা তো তুমি ভাগ সবার তোমার মধ্যে। হ্যাঁ, মানে ওরা একটা প্রজেক্ট দিয়ে রাখলো যে এইটা আমরা করতে চাইছি এরকম কিছু একটা।
তো ইফ ইউ আর ইন্টারেস্টেড তুমি সেখানে তাহলে এপ্লাই করতে পারো। হুম, হুম, হুম। ঠিক আছে? এটা একটা দিক হতে পারে। আরেকটা দিক হতে পারে, আরেকটা দিক হচ্ছে তুমি নিজের থেকে প্রজেক্ট ডিজাইন করলে তুমি যেটাকে রিসার্চ প্রপোজাল হুম, আরকি। হুম, ঠিক হুম। আছে? আচ্ছা তুমি তুমি নিজে প্রপোজ করলে যে এইটা আমি করতে চাই। হ্যাঁ, আমি এটা করতে চাই। এবার রিসার্চ প্রপোজাল এর ক্ষেত্রে আর এই প্রজেক্ট মানে অলরেডি অ্যাডভার্টাইজড প্রজেক্ট এর ক্ষেত্রে দুটো ডিফারেন্স আছে। একটা হচ্ছে মানে রিসার্চ প্রপোজাল এর ক্ষেত্রে কারণ পিএইচডি তুমি যখন করছো, তুমি নিজের পয়সা খরচা করে করতে পারবে না। ইটস ভেরি এক্সপেনসিভ। অবশ্যই। তাও ঠিক আবার আছে? অ্যাস্ট্রোফিজিক্স এর মতো একটা বিষয়। হ্যাঁ, তার মধ্যে বিদেশে। ঠিক আছে? মানে আমাদের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মানে বাড়িঘর বিক্রি করে দিলেও কিছু আর থাকবে না। হুম, হুম। ঠিক আছে? তো সেখানে তোমাকে ফান্ডিং এর জন্য এপ্লাই করতে হবে। অবশ্যই। এবার রিসার্চ প্রপোজাল তুমি যদি নিজে থেকে দাও তাহলে তোমাকে নিজে থেকে আবার ফান্ডিং এর জন্য এপ্লাই করতে হবে। এটার একটা হেডেক এবং এই জিনিসগুলো পাওয়া ইস ভেরি ডিফিকাল্ট। বা তুমি এখন হ্যাঁ, ওদের মতামতে করলে পরবর্তীকালে যখন একটা প্রতিষ্ঠিত জায়গায় যাওয়ার পরে তুমি রিসার্চ হ্যাঁ, প্রপোজাল হ্যাঁ। দিতে পারো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে যখন আমি ধরো পিএইচডি করার পরে যখন পোস্ট ডক করছি বা তারপরে আরো হায়ার স্টাডিজ করি তখন আমি নিজের মতো রিসার্চ প্রপোজাল দিতেই পারি। ইন ডিসকাশন উইথ সাম রিসার্চার, হায়ার অথরিটি বা এরকম টাইপ। এবার অ্যাডভার্টাইজ প্রজেক্টের সুবিধাটা কি হয়? ওখানে তোমার অলরেডি এভরিথিং ইস সেট। ঠিক আছে? মানে ফান্ডিং ইস এভেইলেবল, দ্য প্রজেক্ট ইস ডিজাইন। এবার তবে প্রজেক্ট গুলো এমন নয় যে খুব রেস্ট্রিক্টেড থাকে যে তোমাকে এই রাস্তাতেই যেতে হবে। হুম, ইটস হুম। ভেরি মাচ ওপেন। দে জাস্ট গিভ ইউ অ্যান আউটলাইন মানে একটা আউটলাইন দেওয়া আছে যে এই জিনিসটার উপরে কাজ হতে চলেছে। এবার তুমি কিভাবে কাজ করবে, তুমি কিরমভাবে এগিয়ে নিয়ে যাবে। কারণ দেখো ৩ ৩.৫ বছরের মধ্যে অনেক অ্যাডভান্স জিনিসপত্র চলে আসবে তার মধ্যে হুম, থেকে। হুম, অনেক হুম। টেকনোলজি অ্যাডভান্স অনেক ডেটা সেট আসবে, অনেক অবজারভেশন আসবে। অনেক মিশন হয়তো তার নতুন ডেটা সেট পাবলিশ করবে, নতুন মিশন আসতে পারে। হুম, হুম। তো তুমি সেরমভাবে পিএইচডিটাকে ইয়ে করতে পারো বা চক আউট করতে পারো। হুম, হুম। দিস আর দ্য ডিফারেন্সেস। যাই হোক এরকম ভাবে পিএইচডি শুরু করলাম অ্যান্ড ফাইনালি অলমোস্ট টুয়ার্ডস দ্য এন্ড অফ পিএইচডি। আচ্ছা যে প্রশ্নটা আপনি আমার ১ম এ তোমার পিএইচডির বিষয়টা তুমি কি কোনো লেম্যানকে বা আমাদের মতো কাউকে বোঝাতে পারবে? মানে বেসিক যাদের ক্লিয়ার আছে আরকি। হ্যাঁ, মানে আমার পিএইচডির বিষয়টা হচ্ছে বেসিক্যালি গ্যালাক্সি এভলিউশন। ঠিক আছে? মানে তুমি ধরো হিউম্যান এভলিউশন যেমন বায়োলজির একটা ভেরি ইম্পোর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে? মানে মানুষের এই যে বিবর্তনটা হয়েছে, হুম, হুম। কিভাবে হয়েছে? কোথা থেকে আমরা শুরু করেছিলাম। ঠিক আছে? তো আমার কাছে গ্যালাক্সি এভলিউশনটা হচ্ছে তাই। মানে আমরা বেসিক্যালি এট দ্য প্রেজেন্ট টাইম যে গ্যালাক্সি গুলোকে দেখি তার মধ্যে মেক্সিমামই হচ্ছে ইলিপ্টিক্যাল গ্যালাক্সি। ইলিপ্টিক্যাল গ্যালাক্সি বলতে কি বোঝায়? সেগুলো মোটামুটি ইলিপসের মতো মানে ডিম্বাকৃতি দেখতে। ঠিক আছে? দেখতে। আর এই সমস্ত গ্যালাক্সির মধ্যে না স্টার ফরমেশন বেশি হয় না। মানে বেশি কিছু খুব বেশি লেভেলের স্টার ফরমেশন হচ্ছে না। খুব অল্প। মানে ধরো ১ টা ২ টো প্রতি বছরে কি ৫ টা ৬ টা এরকম হচ্ছে। আচ্ছা। আর এই গ্যালাক্সি গুলোকে না তোমার অনেকটা ওই একটু ইয়ের টাইপের লাগে। মানে একটু ইয়েলোইশ টাইপের লাগে। কারণ বেশি এদের মধ্যে কাজকর্ম নেই। মানে এরা একটু ওই শান্তশিষ্ট, ভদ্রনিষ্ঠ এরকম টাইপের। হ্যাঁ, একটু বুড়ো হয়ে গেছে। বেসিক্যালি এরা বুড়ো হয়ে আচ্ছা, গেছে আচ্ছা, গ্যালাক্সি। আচ্ছা, আচ্ছা। এই গ্যালাক্সির সংখ্যা আমাদের এখন এট দ্য প্রেজেন্ট টাইম আমরা ইউনিভার্স যেটা দেখছি সেখানে বেশি। ঠিক আছে? তো দ্যা ন্যাচারাল কোয়েশ্চেন ইস এই গ্যালাক্সি গুলো আসলো কিভাবে? ঠিক আছে? আমরা এই যে এখন এদেরকে দেখছি, এদের ইভলিউশনটা হলো কিভাবে? এরা কোথা থেকে শুরু করেছে নিজেদের জার্নিটা? এরা কি বরাবরই এরকমই দেখতে ছিল নাকি অন্যরকম কিছু দেখতে ছিল এবং মানে অ্যাজ টাইম পাসড বাই এদের মানে শেপটা চেঞ্জ হয়েছে, এদের ফিচার্স গুলো চেঞ্জ হয়েছে। ঠিক আছে? তো আমার কাজ হচ্ছে এই জিনিসগুলো দেখা এবং টু গো অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু বিগ ব্যাং। ঠিক আছে? কারণ দ্যাট ইস দ্য পয়েন্ট। ঠিক আছে? যেখান থেকে সবকিছু এই যত সমস্যার সৃষ্টি হয়েছে। ঠিক আছে? আচ্ছা ভালো কথা। আমি কি এখান থেকেই প্রশ্ন করা শুরু করতে পারি? চলো, চলো করি। হ্যাঁ, পরে ভুলে যেতে পারি। আচ্ছা তোমাদের একাডেমিক্স এ বিগ ব্যাং কি ওয়েল এস্টাবলিশড? মানে তার কোনো যেমন ইনফ্লেশন থিওরি হলো বা চিরকালই ছিল এগুলো থিওরিটা কি এগুলো রিজেক্টেড এখন? এখনো পর্যন্ত বিগ ব্যাংটা ইস ওয়েল এস্টাবলিশড। মানে যা প্রমাণ পাওয়া গেছে রেড শিফট থেকে শুরু করে বাকি যে হ্যাঁ, হ্যাঁ। এখনো পর্যন্ত বিগ ব্যাংটাই ওয়েল এস্টাবলিশড এবং আমাদের কোনো অনেক মাঝে মধ্যে এরকম মাঝে মধ্যে কিছু গ্রুপ অফ সায়েন্টিস্টরা এরকম উঠে আসে হুম, টু হুম। চ্যালেঞ্জ আইনস্টাইন থিওরি বা এই সমস্ত জিনিস। বিগ ব্যাং বা এই সমস্ত জিনিস। বাট আল্টিমেটলি আফটার গোইং থ্রু দ্য অবজারভেশন কারণ তুমি থিওরি দিলেই তো হলো না। হুম, দে হুম, হ্যাজ হুম, টু ম্যাচ উইথ দ্য হুম, হুম, অবশ্যই, অবশ্যই।
বাট আলটিমেটলি ওইগুলো আর ধোপে টেকে না। আলটিমেটলি যেটা টিকে যায় সেটা হচ্ছে যে বিগ ব্যাং থিওরি, যেটা এখনো পর্যন্ত উই আর লাইক অ্যাবাইডিং বাই দ্যাট, যে ওটাই একমাত্র আছে। ঠিক আছে। আচ্ছা দাদা, যেহেতু তোমার গ্যালাক্সি এভলিউশন তো আর পিএইচডির বিষয়, তো বাকি সমস্ত কথা তো হতে থাকবে, তুমি আমাকে এই বিষয়টা একটু বিস্তারে বলো যাতে আমি অন্তত বুঝতে পারি, এবং দর্শক বৃন্দ অবশ্যই। একদম, একদম। এবার গ্যালাক্সি এভলিউশন ইজ ইটসেলফ ভেরি ভাস্ট টপিক। মানে অ্যাস্ট্রোফিজিক্স যেমন বিভৎস বড় একটা টপিক, তার মধ্যে গ্যালাক্সি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। গ্যালাক্সি এভলিউশনটা বেসিক্যালি কি জিনিস আমি প্রথমে বলে নিই, তারপরে কেন এই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা আমি বলছি। এবার গ্যালাক্সি এভলিউশন মানে কথাটার মধ্যে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমি গ্যালাক্সিদের যে বিবর্তন বা গ্যালাক্সিরা যখন জন্মেছে সেখান থেকে এখন যেটা আমরা দেখছি সেই যে জার্নিটা, ঠিক আছে, জার্নিটার মধ্যে কি কি ঘটেছে তার একটা গ্যালাক্সি না সমস্ত গ্যালাক্সি একই লাইফ সাইকেল দিয়ে যায়? না, ডেফিনেটলি নয়। প্রত্যেকটা গ্যালাক্সির তার নিজস্ব লাইফ সাইকেল আছে। কিন্তু বিষয়টা হচ্ছে মানে এই লাইফ সাইকেল গুলো হয়তো এক্স্যাক্টলি সেম না হলেও দে ফলো সাম প্যাটার্ন। সেইখান থেকে আমরা কিছু মানে ক্লাসিফিকেশন করতে পারি যে এই গ্যালাক্সিটা যে আমরা এখন দেখছি এখান থেকে মানে আসতে পারে। সেই ক্লাসিফিকেশন গুলো আমরা করতে পারি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর তার মধ্যে থেকে বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে দেখো গ্যালাক্সি হচ্ছে ৩ রকম নরমালি। ঠিক আছে। একটা হচ্ছে ইলিপ্টিক্যাল, একটা তোমার হচ্ছে স্পাইরাল, আরেকটা হচ্ছে তোমার ওই ইরেগুলার, মানে যেগুলো কোনো কিছুর মধ্যেই পড়ে। হ্যাঁ হ্যাঁ, কোনো ক্যাটাগরি করা যায়নি। হ্যাঁ। এবার ইলিপ্টিক্যাল গ্যালাক্সি যেটা আমি তোমাকে বললাম যে ওটা হচ্ছে বেসিক্যালি একটু বুড়ো দাদু টাইপ, বয়স্ক। আচ্ছা ওর মধ্যে সেরকম কিছু কাজ চলছে না, মানে আচ্ছা। চুপ হয়ে যায়, নিস্তব্ধ নিশ্চুপ হয়ে রয়েছে। আর কি বলে স্পাইরাল গ্যালাক্সি হচ্ছে জোয়ান গ্যালাক্সি। ঠিক আছে। ওদের মধ্যে প্রচুর আচ্ছা। কাজকর্ম চলছে। হ্যাঁ। আমাদের কোনটা, মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা এটা? আমাদের মিল্কি ওয়েটা হচ্ছে স্পাইরাল গ্যালাক্সি। ঠিক আছে। আচ্ছা। স্পাইরাল গ্যালাক্সি, কিন্তু স্টার ফরমেশনটা একটু কম। মানে আমাদের মিল্কি ওয়ে স্টার ফরমেশন রেট যেটা মানে মানে স্টার ফরমেশন রেট মানে প্রতি বছরে কটা স্টার তৈরি হচ্ছে। ঠিক আচ্ছা আছে। এবার সেটা নর্মালি মেজার করা হয় হচ্ছে তোমার মাপা হয় হচ্ছে ওই ইন টার্মস অফ সোলার মাস, মানে সূর্যের যে ইয়ে mass, তো সেই যে কতগুলো তো গুরুত্বপূর্ণ না যে কত ওজনের হচ্ছে, না হলে তো ছোট ছোট বানিয়েও কেউ ফার্স্ট হয়ে যেতে পারে। না এরকম দেওয়া হয় যে 1 থেকে 3 সোলার মাস, মানে তোমার আচ্ছা ওই সানের মতো সাইজের স্টার ওই 1টা থেকে 3টে এরকম। আচ্ছা। তো এটাই হচ্ছে আমাদের স্পাইরাল গ্যালাক্সি, মানে আমাদের মিল্কি ওয়ে যে গ্যালাক্সিটা তার বৈশিষ্ট্য। আর স্পাইরাল গ্যালাক্সির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওদের না ওই স্পাইরাল যেরকম হয় ঘূর্ণির মতো আর্মস দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? আর্মস মানে হচ্ছে হাত, শাখা প্রশাখা দেখতে পাওয়া যায়, ব্রাঞ্চেস। আচ্ছা 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 হ্যাঁ, যেটা হচ্ছে ওয়ান অফ দা মানে ক্যারেক্টারাইজিং ফ্যাক্টর যে এটা তো আবার স্পাইরাল গ্যালাক্সি কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটা ঘূর্ণির মতো যেরকম ওরকম ইয়ে ইলিপ্টিক্যাল গ্যালাক্সিতে হয় না। ইলিপ্টিক্যাল গ্যালাক্সি নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আইদার গোল, মানে একটা সেই স্ফিয়ার বলতে পারো, বা ডিমের। ওরাও একদিন স্পাইরাল ছিল তো অবশ্যই। সেটাতেই আসছি আমি। আচ্ছা আচ্ছা, বলো বলো। এটাই হচ্ছে আসল জিনিস জানার, যেটা আচ্ছা 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 আচ্ছা। এবার আমার কাজটা হচ্ছে মানে আমি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে এই যে আমরা যে এই যে বয়স্ক গ্যালাক্সি গুলোকে এখন দেখতে পাচ্ছি যেগুলোর বেশি, সেগুলো কিভাবে আসলো। আচ্ছা এবার এটার প্রতি ইন্টারেস্টটা কেন, মানে আমি কেন বয়স্ক গ্যালাক্সি গুলোকে দেখতে যাব, কারণ দেখা গেছে যে এই গ্যালাক্সি গুলো সব থেকে বেশি সংখ্যক রয়েছে আমাদের ইউনিভার্সে, এবং আচ্ছা বড় কথা হচ্ছে এই গ্যালাক্সি গুলোর মানে কি বলবো সব থেকে বড় বড় যে গ্যালাক্সি গুলো আছে, মানে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটা হচ্ছে মিডিয়াম সাইজ গ্যালাক্সি। আচ্ছা আচ্ছা। সব থেকে বড় বড় যে গ্যালাক্সি গুলো রয়েছে সেই গ্যালাক্সি গুলোকে দেখা গেছে ম্যাক্সিমামই হচ্ছে এরকম টাইপের, এই ইলিপ্টিক্যাল, মানে এই বয়স্ক টাইপের গ্যালাক্সি। আচ্ছা আচ্ছা। তো স্বভাবতই যে একটা কোয়েশ্চেন জাগে যে তাহলে এত সংখ্যক যখন এই গ্যালাক্সি গুলো রয়েছে তাহলে এগুলো কিভাবে আসলো।
ঠিক আছে? তার আচ্ছা। জন্মটাই বা কিভাবে হলো? তার বাচ্চা বয়সে সে কিরম ছিল? জোয়ান বয়সে কিরম ছিল? এখন তো বৃদ্ধ বয়স আমরা দেখতে পাচ্ছি। হুম, হুম, হুম। সেইখান থেকে আমার আমার রিসার্চের জায়গাটা যে এই গ্যালাক্সি গুলোর এভলিউশনটা আমি স্টাডি করছি। এবার আচ্ছা। আমি আমি টেকনিক্যাল ডিটেইলস এ বেশি যাচ্ছি না। আমি কিছু মডেল ওকে। দিয়ে অবশ্যই, অবশ্যই। হুম, হ্যাঁ, আমি টেকনিক্যাল ডিটেইলস গুলোতে যাচ্ছি না। আমি কিছু গ্যালাক্সি কারণ এই গ্যালাক্সি গুলো সব তো ইন্ডিভিজুয়ালি ওরকম অবজার্ভ করা যায় না। ঠিক আছে? আমি এবার আমার কাজ যেটা সেটা হচ্ছে আমার একটা মডেল আছে যেই মডেলটার উপরে আমি মানে মডেলটা বেসিক্যালি আম গ্যালাক্সি এভলিউশনটাকে সিমুলেট করে। ঠিক আছে? মানে ইট আচ্ছা। গিভস পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। আ কিছু ইকুয়েশনস এর মাধ্যমে, কিছু গ্রাফের মাধ্যমে, প্লটস এর মাধ্যমে সে আমাকে ইয়েটা দেয়। সেখান থেকে আমি কিছু প্রপার্টিজ ডিডিউস করতে পারি এবং আফটার আই ম্যাচ দোজ উইথ অবজারভেশনাল ডেটা যা আমরা এখনো পর্যন্ত ডেটা পেয়েছি ম্যাচ করে আমরা সেখান থেকে ইনফার করতে পারি যে এই গ্যালাক্সি গুলো কিভাবে ইভলভ হয়েছে কিভাবে না। আচ্ছা, হাইপোথিসিস অবস্থায় রয়েছে এখনো নাকি তোমার মডেলটা? না, আমার মডেলটা হাইপোথিসিস অবস্থায় নেই। আমার মডেলটা ইজ অলরেডি প্রুভেন টু লাইক গিভ গুড রেজাল্টস। ঠিক আছে? আচ্ছা। বাট আমি যেটা করছি সেটা হচ্ছে মডেলটাকে আরো ফাইন টিউনিং করেছি। হুম, 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 হুম। যাতে রেজাল্টের সাথে আরো ভালো ম্যাচ করে আরকি। হ্যাঁ, মানে কারণ কি এখানে বলতে গেলে আরেকটা কথা বলতে হয়। হুম, হুম। বলো, বলো। যেটা দেখা গেছে মানে এটা আমি দেখিনি, এটা অলরেডি প্রুভেন যে থ্রু ভেরিয়াস অবজারভেশনস যে এই গ্যালাক্সি গুলো মানে এসছে হচ্ছে এক ধরনের গ্যালাক্সি থেকে যেটা যেটার কে বলা হচ্ছে আমরা বলি হচ্ছে ডাস্টি স্টার ফর্মিং গ্যালাক্সি। ঠিক আছে? আচ্ছা। এবার ডাস্টি স্টার ফর্মিং গ্যালাক্সিটা কি? এগুলো হচ্ছে এক ধরনের গ্যালাক্সি যেগুলো তোমার সেখানে প্রচন্ড লেভেলের স্টার মানে প্রতি বছর এমনও হতে পারে যে প্রতি বছর তাদের মধ্যে ১০০ থেকে ১০০০ খানা স্টার তৈরি হচ্ছে এবং একেকটার মাস হচ্ছে ধরো সূর্যের মতো। মানে সূর্যের মতো দেখতে বা সূর্যের মতো সাইজ হুম, হুম। এরকম স্টার তৈরি হচ্ছে ধরো ১০০ থেকে ১০০০ খানা প্রতি বছর। আচ্ছা। তার তো থেকে বেশি হতে পারে। হুম, হুম। তো এগুলো তো মানে প্রত্যেক গ্যালাক্সি মানে ১ম এ এরকম কোন একটা অবস্থায় গিয়েছিল যে অনেকগুলো স্টার খুব কম সময়ে বানিয়ে হ্যাঁ, মানে ফেলছে। কিছু আছে হচ্ছে যেগুলো তোমার আ মানে শুরুর দিকে যখন মানে জন্মগ্রহণ হয়েছিল তাদের, ঠিক হুম, আছে? হুম। তারা কিছু এই ডাস্টি স্টার ফর্মিং গ্যালাক্সি ছিল। কিন্তু হুম, হুম। ভেরিয়াস প্রসেস তারা সেটাকে ধরে রাখতে পারেনি। ঠিক ওকে। আছে? বা অন্যান্য প্রসেসের জন্য তারা আইদার স্পাইরাল গ্যালাক্সি হয়ে গেছে বা অন্য কিছু হয়ে গেছে। হুম, হুম। আবার কিছু আছে যেগুলো তোমার এইরকম ভাবে করতে, করতে মানে তারা স্টার ফরমেশন করতে, করতে তাদের মধ্যে কারণ স্টার ফরমেশন করতে অনেক কিছু লাগে। এবার হুম, সেই হুম। কিছুগুলো হয়তো ক্ষয় হতে এখন সে এই বৃত্ত গ্যালাক্সিতে পরিণত হয়েছে। তো আমার আচ্ছা, আমার আচ্ছা। কাজটা হচ্ছে এই টাইপের যে গ্যালাক্সি গুলো আছে তাদের স্টাডি করা। ঠিক আছে? তো হুম। এম এবার এই ডাস্টি স্টার ফর্মিং গ্যালাক্সি গুলোকে দেখা গেছে যে এরা হচ্ছে মানে এরা যেমন ইন্টারেস্টিং তেমন ভয়ংকর। ঠিক আছে? আচ্ছা। টাইপের গ্যালাক্সি। হ্যাঁ, মানে এরা খুব ইন্টারেস্টিং গ্যালাক্সি কারণ এখান থেকে তুমি অনেক কিছু জানতে পারো। মানে নট অনলি অ্যাবাউট দ্য গ্যালাক্সি এভলিউশন, তুমি এখান থেকে অনেক কিছু জানতে পারো অ্যাবাউট আওয়ার ইউনিভার্স। কারণ এই গ্যালাক্সি গুলো ওয়ান অফ দ্য মোস্ট মানে কি বলবো আর্লিয়েস্ট গ্যালাক্সি কাইন্ড অফ। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। যত এই গ্যালাক্সি গুলোকে স্টাডি করতে পারবে তুমি তত এই গ্যালাক্সি গুলো তো আগে এর মতোই ছিল যে আগে তাহলে এরা কেমন ছিল? হ্যাঁ, মানে এই গ্যালাক্সি গুলো আমরা যেগুলো ডাস্টি স্টার ফর্মিং গ্যালাক্সি স্টাডি করছি এখন হুম, হুম, হুম। এগুলো কিন্তু আমরা এই গ্যালাক্সি গুলোরই তোমার যখন এরা জোয়ান ছিল তখনকার স্টেজটা স্টাডি করছি। হুম, 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 হুম। যে মিল খুঁজে পাচ্ছে কিনা ওদের সাথে, হ্যাঁ। হ্যাঁ, লিঙ্ক খুঁজে পাচ্ছি কিনা। এবং আমি এই গ্যালাক্সিরও আরো আগে মানে যখন একদম সে জন্মেছিল তখনও স্টাডি হুম, করে হুম। যেতে পারে। কিন্তু সেটার জন্য মানে হাই লেভেল ইন্সট্রুমেন্ট লাগে। কারণ সত্যি হাই লেভেল ইন্সট্রুমেন্ট এই জন্য লাগবে কারণ এই গ্যালাক্সি গুলোর নামটা থেকেই বোঝা যাচ্ছে যে ডাস্টি স্টার ফর্মিং গ্যালাক্সি। একটা তো হুম, স্টার হুম, ফর্মেশন বললাম কারণ এদের মধ্যে হাই লেভেল স্টার ফর্মেশন চলতে থাকে। মানে এরা এত বেশি অ্যাক্টিভ, এত লেভেলের স্টার ফর্মেশন হয় ওর জন্য এদের মানে ১০০, ১০০০, ২০০০ প্রতি বছরে মানে সূর্যের মতো স্টার ম্যানুফ্যাকচার করাটা কোনো ব্যাপার না। হয়ে যায়। আচ্ছা। কিন্তু আরেকটা কথা হচ্ছে ডাস্টি। ডাস্টি মানে হচ্ছে এদের মধ্যে প্রচন্ড লেভেলের ডাস্ট রয়েছে। ঠিক আছে? কিসের ডাস্ট? আমরা যে ডাস্ট দেখতে পাচ্ছি সেই ডাস্ট নয়। না, ডাস্ট অবশ্যই বলতে তা না। বেসিক্যালি বোঝায় হচ্ছে কার্বন আর সিলিকন পার্টিকেলস।
ঠিক আছে? ডাস্ট বলতে বেসিক্যালি বোঝা যাচ্ছে কার্বন আর সিলিকন পার্টিকেলস। এবার ডাস্ট থাকার দরুন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এই গ্যালাক্সিগুলোকে নরমাল অপটিক্যাল লাইটে দেখতে পাই না। ভারী সমস্যা। ভারী সমস্যা। মানে আমরা এই ধরো এখন দিনের বেলা আমরা ধরো আকাশ দেখছি। রাতের আকাশ যখন আমরা দেখছি, আমি দিন বললাম কারণ আমার কার্ডিফে এখানে এখন দিন রয়েছে। সন্ধ্যা হয়ে গেছে। হুম, হুম, হুম। দিনের বেলা আমরা ধরো আকাশ দেখছি, আকাশ মেঘ সবকিছু দেখছি। এবার রাত্রেবেলা আমি ধরো আকাশ যদি পরিষ্কার থাকে, তাহলে আমরা ধরো কিছু তারা দেখতে পাচ্ছি। বাদবাকি কি দেখছি আমরা ডার্ক। অ্যাকচুয়ালি তুমি কারণ আমরা অপটিক্যালে দেখছি। এবার অ্যাকচুয়ালি হুম, হুম। দেখতে চাও এই আমাদের নাইট স্কাই কিন্তু এতটাও পরিষ্কার নয়। সেখানে অজস্র জিনিস ঘটে চলেছে। হ্যাঁ? তো সেটাকে হুম, দেখতে হুম। গেলে আমরা অপটিক্যালে দেখতে পাবো না। বা ওই পৃথিবীর বাইরে থেকে যে হাবলস বা এগুলো যে দেখতে পারে সেগুলো সুবিধা করে দেখার জন্য হ্যাঁ, মানে যে বাইরে কি আছে না আছে। দেখেছে হাবল যেটা দেখেছে, হ্যাঁ, মানে হাবল তো অপটিক্যালে দেখেছে, নিয়ার ইনফ্রারেডে দেখেছে। আমাদের ওয়েভলেন্থ যে স্পেকট্রামটা রয়েছে, হুম, হুম, সেখানে অপটিক্যাল রয়েছে, আল্ট্রাভায়োলেট রয়েছে, ইনফ্রারেড রয়েছে, হুম, হুম। সবই রয়েছে। এবার এই মানে ডাস্ট কি করছে? ডাস্ট যেমন ভালো জিনিস, মানে আমরা অ্যাস্ট্রোনমি যারা পড়াশোনা করছি বা অ্যাস্ট্রোফিজিক্স যারা অ্যাস্ট্রোফিজিসিস্ট বা অ্যাস্ট্রোনমি রিসার্চার, তাদের কাছে ডাস্ট যেমন ভালো জিনিস, ডাস্ট হুম, তেমন খুবই বিরক্তিকর জিনিস। উভয় কেন? ভাবে রয়েছে। ভালো কি এতে? ভালো বলতে মানে ডাস্ট স্টাডি করা মানে হচ্ছে অনেক কিছু স্টাডি করতে পারছি আমরা। ঠিক আছে? তুমি যদি হুম, হুম, হুম। কারণ হচ্ছে আমি একটা বইয়ের কথা বলছি। সেটা হচ্ছে দাঁড়াও আমি নামটা ভুলে যাচ্ছি ১ সেকেন্ড। আম কোথায় গেল? হ্যাঁ, ওই যেটা তুমি বলছিলে 'অ্যাস্ট্রোফিজিক্স ফর পিপল ইন হারি' টা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টাইসনের লেখা। ওইখানে হুম, একটা লাইন আছে, "We are stardust." আমরা হুম, হুম। বলতে পেরেছি না আমাদের এই যে শরীর বা আমাদের পৃথিবীতে তুমি যা কিছু দেখছো, সবই কিন্তু এই স্টারডাস্ট বা কসমিক ডাস্ট থেকেই তৈরি হয়। অবশ্যই, অবশ্যই। অতএব তুমি যদি এই ডাস্ট গুলোকে স্টাডি করো, তাহলে তুমি আমাদের অস্তিত্ব, আমরা কিভাবে আসলাম, এই হুম, জিনিসগুলো স্টাডি করতে পারছো। হুম। ঠিক আছে? আর এটা হচ্ছে ভালো দিক। আর ডাস্ট অবশ্যই। খারাপ দিক হচ্ছে ডাস্ট তোমাকে দেখতে দেয় না কিছু। মানে ডাস্ট হ্যাঁ, মানে তুমি কিছু দেখতে পাচ্ছ না। ওর পেছনে অবশ্যই। এবার ওটাকে দেখতে গেলে তোমাকে বেসিক্যালি ইনফ্রারেড লাইটে দেখতে হবে। হ্যাঁ? হুম, হুম, হুম। দেখতে পাবে না। এবার ইনফ্রারেড এ দেখা মানে তোমাকে ইনফ্রারেড মানে আর ইনফ্রারেড লাইটের সেনসিটিভিটি বা ঐরকম হাই লেভেল টেলিস্কোপ তৈরি করা ইজ ভেরি ডিফিকাল্ট। আচ্ছা। এখন আমরা অনেক কিছু তৈরি করতে পেরেছি থ্যাংকস টু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। But still, we are trying more and more to go into the things. ঠিক আছে? মানে it's very difficult. বুঝলাম, বুঝলাম। তাহলে দাদা মানে এতক্ষণ তো আলোচনা একটা টেকনিক্যাল দিকে হলো। তো এবার তোমাকে মানে জিজ্ঞেস করব যে আম আ মহাকাশবিদ্যা বা অ্যাস্ট্রোফিজিক্স এর এই দিকগুলো ব্যক্তিগত জীবনশৈলী হয়তো আমার পাল্টাবে না যে আমি রিলেটিভিটি বুঝেছি কি বুঝিনি। কিন্তু আমরা জানি যে যদি না বুঝে থাকি তাহলে ২য় বিশ্বযুদ্ধ হেরেও যেতে পারি। সেরকমভাবে সভ্যতার দিক থেকে মানে একটা সভ্যতা হিসেবে আমাদের কেন এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা করা উচিত? সেই বিষয়ে তোমার কাছে প্রশ্ন। Exactly, হ্যাঁ, মানে as a layman বা as a common man অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে ভাবনা চিন্তা করার বা অ্যাস্ট্রোফিজিক্স এর যে জিনিসগুলো রয়েছে, একটা গ্যালাক্সি বা একটা স্টার সে কিভাবে আসলো, সে কিভাবে এক্সপ্লোড হয়ে তারপরে কি হলো বা একটা গ্যালাক্সি এখান থেকে আ এই এখন এটা দেখছি আগে কি ছিল, এগুলো তো অ্যাকচুয়ালি আমাদের ডেইলি লাইফ এ তো কিছু ম্যাটার করে না। হুম, 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 ঠিক অবশ্যই। আছে? এটা আমি একটা অ্যাস্ট্রোফিজিক্স এর পার্ট বললাম। এবার অ্যাস্ট্রোফিজিক্স তো শুধু এইটুকু না, অ্যাস্ট্রোফিজিক্স এর প্রচুর জিনিস আছে। মানে আমি অ্যাজ আ হোল বলছি যে স্পেস সায়েন্স হুম, বা অ্যাস্ট্রোনমি এই জিনিসটা তো আমাদের মানে আমি কেন why should I bother? মানে আমি কেন ভাববো এটা নিয়ে? মানে আমার পৃথিবীতে তো বাবা ঠিক আছে, আমি তো পৃথিবীর মধ্যে সুরক্ষিত রয়েছি। আমি দুবেলা দুটো খেতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। পড়াশোনা করছি, ইয়ে করছি। আমি কেন ভাববো এগুলো? হুম, দ্য থিং ইজ দ্যাট এখানে অনেকগুলো পয়েন্টস আসে যে ফার্স্ট অফ অল আমরা যদি ভাবি যে আচ্ছা আমি যে এখানে এখন পৃথিবীতে রয়েছি, হুম, হ্যাঁ, আমি আসলাম কোথা থেকে?
মানে আমি বলতে আপনি নিজের কথা বলছি না। মানে আমাদের এই যে পৃথিবী বা এই জিনিসটা আসলো কোথা থেকে? এটা একটা কিউরিওসিটি থেকে আসতে পারে। হুম। হ্যাঁ, যে আমার উদ্ভবটা হলো কোথা থেকে? হ্যাঁ, আমরা হয়তো হিউম্যান এভলিউশন পড়ছি। কিন্তু তার আগে এই যে তোমার অ্যাস্টেরয়েড এসে ধাক্কা মারলো বা মিটেরয়েড এসে ধাক্কা মারলো। আ পৃথিবীতে ডায়নোসর অবলুপ্ত হয়ে গেল। হুম, ঠিক আছে? তার আগেও তো একটা পৃথিবী ছিল। যেখানে ডায়নোসর ছিল, যেখানে মানুষ ছিল না, অন্য কেউ ছিল। হুম, হুম। এবং এমনও পৃথিবীর জায়গা রয়েছে যেখানে মানে পৃথিবী একটা মানে হট মানে সেখানে তোমার শুধু লাভা রয়েছে। আর কিছুই নেই। মানে হুম, মানুষ মানে প্রাণের সঞ্চার বলে কিছু নেই। হুম, তো অবশ্যই। এই যে বিবর্তনগুলো হয়েছে এগুলো একটা কিউরিওসিটি, আউট অফ কিউরিওসিটি। ঠিক আছে? যে হুম, কিভাবে হলো জিনিসটা? সেটা যদি জানতে চাই তাহলে আমাকে এটা পড়তে হবে। এই সাবজেক্টটা মানে আমি বলছি না। মানে স্পেস সায়েন্স এই জিনিসটা পড়তে হবে ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আমরা পৃথিবীতে রয়েছি, সুরক্ষিতভাবে রয়েছি। কিন্তু আমাদের এই ইউনিভার্সটা আমরা হয়তো রাতের আকাশ পরিষ্কার মেঘলা থাকলে হয়তো কিছু দেখতে পাবো না, শুধু মেঘ দেখতে পাবো। কিন্তু হুম, রাতের আকাশ যদি পরিষ্কার থাকে আমরা সুন্দর দেখতে পাই, কি সুন্দর তারা। ঠিক আছে? সেখান থেকে আমরা গানও লিখে ফেলতে পারি যে, ঘুম, ঘুম চাঁদ ঝিকিমিকি তারা। লিখে ফেলতে পারি। অবশ্যই, অবশ্যই। কিন্তু আমাদের ইউনিভার্সটা কিন্তু এতটাও সুন্দর নয়। বা আমাদের ইউনিভার্সটা এতটাও মানে সুন্দর নয় ইন দ্যা সেন্স এতটাও তোমার শান্তশিষ্ট নয়। ঠিক আছে? এবং আমাদের এই যে পৃথিবীটা রয়েছে আমরা এই যে সুস্থভাবে নির্বিঘ্নে যে ঘুমাতে পারছি, হুম, হুম। এটার প্র এটার এটা এই যে ঘুমাতে পারছি বা এই যে সুস্থ জীবনযাপন করতে পারছি, সেটার কারণ কিন্তু বা সেটার একটা বিরাট বড় কারণ হচ্ছে আমরা বাইরের পৃথিবীটাকে বা বাইরের জগৎটাকে জানি বলে বা জানার চেষ্টা করছি বলে। হুম, কারণ বাইরে তোমার প্রতিনিয়ত মানে বিভিন্ন রকমের এক্সপ্লোসিভ জিনিসপত্র ঘটে চলেছে। হ্যাঁ? মানে যেগুলো খুবই ধ্বংসাত্মক। হুম, হ্যাঁ? তো এক তো তোমার এই যে অ্যাস্টেরয়েড মিটিওরয়েড এর যে ব্যাপারটা মানে ওই যে একটা এসছিল যেটা তোমার ডায়নোসরকে অবলুপ্ত করে দিল বলে আমরা এই মানব সভ্যতার সৃষ্টি আস্তে, অবশ্যই। আস্তে হলো। এই মানব সভ্যতা হয়তো আর মানে একটা সভ্যতা শুরু হয়েছে আরেকটা সভ্যতা শেষ হবে। ডেফিনিটলি শুরু যখন হয়েছে শেষ হবেই। অবশ্যই এখনো সেই পর্যায়ে নেই যে কোনো অ্যাস্টেরয়েডকে ঠেকিয়ে ফেলি আমরা। হ্যাঁ, কিন্তু আমরা তো একটা প্রোটেকশন দিতে পারি। ঠিক আছে? হুম, আমরা এই বাইরে। বর্তমান যুগে দাঁড়িয়ে একটা প্রোটেকশন দিতে পারি। এই প্রোটেকশনটা দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমি বা স্পেস সায়েন্স যাই বলো না কেন জানতে হবে, পড়তে হবে। হুম, কারণ অ্যাস্ট্রয়েড বা এই সমস্ত জিনিসের গতিবিধি বা এদের কি ট্র্যাজেক্টরি হতে পারে, এরা কোন পথে আসবে, হুম, ঠিক আছে? কোন পথে আসবে এবং কিভাবে আমি এদেরকে ডিফ্লেক্ট করব যাতে আমার পৃথিবীর সাথে মানে না। মানে কি বলবো আঘাত না করে। হুম, হুম। ঠিক আছে? এগুলো জানতে গেলে কিন্তু তোমাকে বা এগুলো বুঝতে গেলে বা এই ডেঞ্জার গুলো থেকে প্রিকশন নিতে গেলে তোমাকে এই সাবজেক্টটা জানতে হবে, পড়তে হবে। আরেকটা জিনিস হচ্ছে সূর্য। সূর্যকে দেখতে খুব সুন্দর লাগে। যদিও আমরা ওর দিকে তাকাতে পারি না। বেশিক্ষণ তাকাতে নেই। তাকাতে পারি না। সূর্য মানে আমরা এত দূরে রয়েছি তাই আমরা তাকাতে পারি না। তাহলে বুঝতে পারছো যে সূর্য জিনিসটা আসলে কি? হুম, অবশ্যই। মাত্র 1% মনে হয় পৌঁছায় ঠিকমতো। তাও ঠিকমতো নিতে হ্যাঁ, পারি না। তাও নিতে পারি না। একটু বেশি রোদ্দুর উঠলেই মানে গায়ে জ্বালা ধরে যায়। অবশ্যই। তা এত দূরে। ঠিক আছে? তো তাহলে বুঝতেই পারছো মানে সূর্যের ভেতরে কি চলছে এবং কতটা হিংস্র একটি জিনিস ও, বস্তু। হুম, তো এবার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সোলার একটা জিনিস আছে। ঠিক আছে? সেটা মাঝে মধ্যে এটা আমি টেকনিক্যাল যে জিনিস সোলার উইন্ড, হ্যাঁ, হ্যাঁ, সৌরঝড়। হ্যাঁ, মানে সৌরঝড়। এই জিনিসটা কিন্তু খুবই একটা মানে কি বলবো ভয়ানক জিনিস। হুম, এটা যদি বাই চান্স আমাদের পৃথিবীতে বেশি রকমের ঢুকে পড়ে। আমাদের পৃথিবীতে ঢোকে। হুম, যার জন্য আমরা তোমার এই এটা দেখতে পাই। আ কি বলে? নর্দার্ন লাইটস এবং সাদার্ন লাইটস যেটা। ঠিক আছে? নরওয়ের দিকে দেখতে পাই। যেটা খুব ভালো জিনিস। এটা অল্প পরিমাণে ঢোকে বলে তাই। হুম। বেশি পরিমাণে ঢুকলে কিন্তু আমাদের কমিউনিকেশন সিস্টেম পুরো ড্যামেজ হয়ে যেতে পারে। স্যাটেলাইট সিস্টেম পুরো ড্যামেজ হতে পারে। কম 1800 শতকে না 1900 শতকে মনে হয় টেলিগ্রাফ এরকম করে ধ্বংস হয়ে গিয়েছিল সোলার উইন্ডের জন্য। হ্যাঁ, ঠিক আছে? তো এই সোলার উইন্ড গুলোকে ঠেকানোর জন্য বা এই সোলার উইন্ড গুলোকে ঠেকানোর জন্য বা এদের থেকে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য তোমাকে সানকে জানতে হবে
এবার সানকে জানতে গেলে তোমাকে অ্যাজ আ হোল তোমাকে অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স বা সোলার ফিজিক্স যেটাকে বলে সেটাও অ্যাস্ট্রোফিজিক্সেরই একটা পার্ট। মানে অ্যাজ আ হোল তোমাকে স্পেস সায়েন্সটা জানতে হবে। কারণ আমি ঘরের ভিতরে কিভাবে সুরক্ষিত থাকবো, মানে আমার ঘরটা যেটা আমার পৃথিবী, এই ঘরের ভিতরে কিভাবে সুরক্ষিত থাকবো সেটা জানতে গেলে তো আমাকে সেটার মেজার্স গুলো আমাকে নিতে গেলে ঘরের বাইরে কি হচ্ছে অবশ্যই। সেটা আমার জানা দরকার। কারণ ঘরের বাইরে যেরকম হবে আমি সেরকম ভাবে আমার আমার ঘরের ভিতরটাকে প্রোটেক্ট করার জন্য আমি সেরকম ভাবে পদক্ষেপগুলো নিতে পারি। হুম, হুম। তো এইটাই হচ্ছে একটা জিনিস। ও আরেকটা জিনিস আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে আমাদের পৃথিবীটাই হচ্ছে একমাত্র গ্রহ যেখানে প্রাণ আছে। ঠিক আছে? আর কোন গ্রহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আচ্ছা। এবার ভবিষ্যতে হয়তো আমরা পেলেও পেতে পারি। এবার পৃথিবীর সংখ্যা দিন বে দিন বাড়ছে। হ্যাঁ? পপুলেশন ডেনসিটি বাড়ছে। এবার হয়তো ভবিষ্যতে আমরা যদি এরকম প্রাণের সঞ্চার কোনো গ্রহে পেয়ে যাই, ঠিক হুম, আছে? তাহলে হয়তো আমরা সেখানে কিছু আরেকটা বসতি শুরু করলাম বা কিছু। এটা সবই হচ্ছে হাইপোথেটিক্যাল ব্যাপার। হুম, মাস্ক বাবু যা করছে আরকি এখন। হ্যাঁ, তো এগুলো অনেক রকমের জিনিস আছে। এইটা একটা জিনিস। এটা হচ্ছে তোমার মানে আমি কেন এই বিষয়গুলো নিয়ে মানে চিন্তা ভাবনা করব বা পড়াশোনা করব বা এইগুলোর একটাই। আরেকটা জিনিস ধরো এই অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স এই সাবজেক্টটার মধ্যে দিয়ে কিন্তু তোমার একটা ইন্ডিভিজুয়াল বা সেলফ ডেভেলপমেন্টও হয়। সেটা কিভাবে হয়? এটা আমি অনেকগুলো দিক আছে। আমি ২ টো দিক বলছি। হুম, বলো। একটা হচ্ছে ধরো এই অ্যাস্ট্রোনমির এই যে মিশন গুলো হয় বা এই যে একটা রকেট তোমার স্পেস শাটল তোমার স্পেসে যাচ্ছে। আমরা শুধু দেখছি যে একটা লঞ্চ হচ্ছে। এই ইসরো থেকে সেদিনকে চন্দ্রযান লঞ্চ হলো বা নাসা থেকে আর্টেমিস লঞ্চ হচ্ছে বা কিছু একটা লঞ্চ হচ্ছে। আমরা শুধু দেখছি যে লঞ্চ হচ্ছে। হুম, হুম। ঠিক আছে? কিন্তু এই প্রজেক্টটার পিছনে যে কি পরিমাণ পরিশ্রম এবং যে লার্জার কমিউনিটি একসাথে আসছে, তাহলে এটাতে কি হচ্ছে যে লার্জার কমিউনিটি যখন একসাথে আসছে, তখন এখানে তোমার একটা কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তোমার একটা সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে, তোমার ইন্টারেকশন হচ্ছে। অবশ্যই। ঠিক আছে? এইটা একটা জিনিস হচ্ছে এই লার্জ মিশনস গুলোর মধ্যে দিয়ে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেটা আমার খুব ভালো লাগে যে আমি মাঝে মধ্যে ভাবি মানে অ্যাজ আ স্টুডেন্ট অফ অ্যাস্ট্রোফিজিক্স মাঝে মধ্যে ভাবি যে তুমি যদি ধরো তুমি নিশ্চয়ই ভয়েজার 1 বলে একটা স্পেস শাটল আছে। ঠিক আছে? হুম, হুম, হুম। নাম শুনে ও তো সোলার সিস্টেমের বাইরে পাঠানো হয়েছে মনে হয়। হ্যাঁ, ওটা এখন সোলার সিস্টেমের বাইরে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আমাদের একটা ছবি পাঠিয়েছিল যখন ও সোলার সিস্টেম থেকে একদম বাইরে চলে গেছে। বা যখন ও মনে হয় জুপিটার কি স্যাটার্ন এরকম কোনো একটা প্ল্যানেট ক্রস করছে, ও একটা ছবি পাঠিয়েছিল। হুম, আমাদের পৃথিবীটাকে মনে হচ্ছিল তখন একটা মানে শস্যদানার থেকেও ছোট। ঠিক আছে? মানে একটা পেনের ডটের থেকেও ছোট মনে হচ্ছিল। আচ্ছা। তাহলে ভাবো যে আমাদের পজিশনটা কি? মানে আমরা এই বিশাল বড় ইউনিভার্সে এত বড় পৃথিবী আমরা বলি, কথায় বলি যে এত বড় পৃথিবী। কিন্তু পৃথিবীটা একটা মানে দূর থেকে দেখলে শস্যদানার থেকেও ছোট। আচ্ছা, হ্যাঁ, তার অবশ্যই। মধ্যে তার মধ্যে একটা দেশ, তার মধ্যে দেশের মধ্যে আমি একটা রাজ্যের মধ্যে আমি একটা মানুষ। ঠিক হুম, হুম। আছে? এই এই যে মানে কি বলবো? অহংকে বিশাল কেটে দেয়, ইগোকে কেটে দেয় অনেকটা। হ্যাঁ, মানে তখন ভাবি যে এই এর মধ্যে আমার ইগো কিসের? মানে ইগো আসে কি করে? হ্যাঁ, মানে আমি কে? মানে আমার অস্তিত্বটা কি? তখন মনে হয় যে এই ইগো গুলোকে সরিয়ে দিয়ে বা এই ছোটখাটো সমস্যাগুলোকে সরিয়ে দিয়ে লাইফ যতটুকু আমি পেয়েছি, আমার লাইফ স্প্যান যা আছে তার থেকে পজিটিভ ভাবে বাঁচাটাই মনে হয় ভালো। তো হুম, এই চিন্তা ভাবনাগুলো না তোমার আসে। কারণ এই অ্যাস্ট্রোনমি সাবজেক্টটার মধ্যে সত্যি কথা বলতে প্রচুর রকমের ফিলোসফি আছে। ঠিক আছে? মানে এই মানে চিন্তা ভাবনাগুলো আসে। আরেকটা জিনিস হচ্ছে দেখো অ্যাস্ট্রোনমি মানে আমরা এই পৃথিবীতে যেটা আমি ১ম এ বললাম, এই পৃথিবীতে আমরা রয়েছি এবং সেখানে আমরা যাতে সুস্থভাবে বাস করতে পারি, তার জন্য কিন্তু যেমন মানে একটা দেশের যেমন সিকিউরিটি কাজ করছে এবং এই সিকিউরিটির মধ্যে কিন্তু স্যাটেলাইট নেভিগেশন একটা ভেরি ইম্পোর্টেন্ট পার্ট। হুম, হুম। ঠিক আছে? এবং সেখান থেকে দাঁড়িয়ে তোমার স্যাটেলাইট নেভিগেশন তোমায় জানতে গেলে তোমাকে প্ল্যানেটারি সায়েন্স জানতে হবে। হুম, এটা জানতে গেলে তোমাকে অ্যাস্ট্রোফিজিক্স জানতে হবে। কারণ স্যাটেলাইট ক্যান বি ড্যামেজড বাই এনিথিং। হুম, ইনকামিং হুম, হুম। অ্যাস্টেরয়েড বা অবশ্যই। সোলার তো তুমি বাইরে থেকে কেমন কিছু স্যাটেলাইট বানাচ্ছ তার উপরে নির্ভর করে না? এক্সাক্টলি। হুম, তো অ্যাজ আ হোল এই জিনিসগুলোর জন্য মানে আমরা এই পৃথিবীতে সুস্থভাবে বাস করছি বলতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। অনেকগুলো। ঠিক আছে? তো
তো সেইখান থেকে দাঁড়িয়ে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স ইজ ইটসেলফ আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট এবং এটা হ্যাঁ, আমি অবশ্যই সবাইকে বলছি না যে এটাকে তোমার ক্যারিয়ার করে নাও। ডেফিনিটলি নয় ক্যারিয়ার করে নাও। বাট এটার বিষয়ে জানা বা এটার বিষয়ে ইন্টারেস্ট রাখা ইজ এ যেমন হেলথ নিয়ে বা সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে পড়ে, তেমনি অবশ্যই একটু জানো যদি কারো দার্শনিক চিন্তাও হ্যাঁ, থাকে। এক্সাক্টলি। এটা নিয়ে তুমি অ্যাজ আ কমন ম্যানও কিছু নলেজ রাখতে পারো। অ্যাজ আ অ্যামেচারও তুমি নলেজ রাখতে পারো। ইট ইস দ্য গুড। ইট ইস গুড অ্যান্ড ইট ইস বেনিফিশিয়াল। হুম, এটাই আমার যাক, তুমি খুব সুন্দর, সুন্দর পয়েন্ট বলেছো, অন্তত আমি বলতে পারি এই বিষয়টা নিয়ে যে অস্তিত্ব বিপন্ন হ্যাঁ, হওয়া। এগুলো বেসিক্যালি আমার সেলফ রিয়ালাইজেশন থেকে আমি বললাম। মানে এগুলো আমার মনে হয়েছে। মানে আমি যখন অ্যাস্ট্রোফিজিক্স পড়তে আসলাম, তখন আমার এই রিয়ালাইজেশন গুলো হলো যে আমি যে জিনিসগুলো নিয়ে পড়ছি, সেখানে আমি মানে আমার অস্তিত্বটা কি? মানে ঘেঁটে ঘুটে সব একাকার হয়ে যায়। যাক, ভালো বলেছো। আচ্ছা, এইবার কি বলতো? কিছু পপুলার বই যেমন তোমাকে বলেছিলাম যে, এবার বলো তুমি কোনগুলো পড়েছো? দেখো আমি পড়েছি বলতে খুব ছোটবেলায় তো যেগুলো বাচ্চাদের জন্য থাকে সেগুলো আছেই। হুম, তারপরে একটু মানে যেগুলো ধরো মানে স্ট্যান্ডার্ড অ্যাস্ট্রোনমির বইয়েরগুলোর মধ্যে যেগুলো আছে। তুমি যদি ফর্মাল অ্যাস্ট্রোফিজিক্স এর বই বা অ্যাস্ট্রোনমির বই বলো তাহলে আমাদের ইন্ডিয়ান অথরদের বেশ কিছু বই আছে। যেগুলো তোমার দ্যাট গিভস অ্যান ইনসাইট ইনটু দ্য মানে সাবজেক্ট ফর্মালি। ইকুয়েশনস, এক্সাম্পল, অবজারভেশন সেইগুলো। হুম, বাট এছাড়া তুমি যদি অ্যাজ অ্যান অ্যামেচার বা অ্যাজ আ পপুলার সায়েন্সের কথা বলছি। হুম, ঠিক আছে, অ্যাজ আ বুক রিডার বা অ্যাজ আ ইন্টারেস্ট ইন অ্যাস্ট্রোনমি এরকম হুম, টাইপের যদি বই পড়তে চাও, তাহলে তোমার ডেফিনিটলি ওই অ্যাস্ট্রোফিজিক্স ফর পিপল ইন আ হারি হুম, এটা অসাধারণ বই একটা। হুম, হুম। অসাধারণ, মানে অসামান্য লেখা ওই বইটা। আমি পড়েছি ভদ্রলোকের ডেফিনিটলি। পডকাস্টও দেখি তো, মানে খুবই মানে অমায়িক ব্যক্তি আরকি। দারুণ মানে এবং ওখানে কিছু, কিছু লাইনস আছে আমি ১ টা ২ টো লাইন মানে কিছু, কিছু ফ্রেজেস অবশ্যই। আছে যেগুলো তোমার মানে পড়লে তখন মনে হয় যে মানে কি অবিস্মরণীয় ব্যাপার-স্যাপার ঘটে চলেছে এবং আমাদের অস্তিত্বটাই একটা বিশাল বড় মিস্ট্রি। যেটা আমরা এখনো সলভ করে উঠতে যে পারি। কেন এখানেই বা কেন? সত্যি আমারও হ্যাঁ, মনে হয় কেন এখানে আমি কেন? এক্সাক্টলি। হ্যাঁ, মানে যেমন আমি একটা লাইন পড়ছি যে "We are stardust brought হুম, to life, হুম, then empowered by the universe to figure it itself, হুম, হুম। আহা! and we have only just begun." ঠিক হুম, আছে? ওই যে নিজে ওই ৩ নম্বর লাইন যেটা বললে ওখান থেকে আমার সেই আহাম ব্রহ্মাস্মি, যে আমি ব্রহ্মের অংশ। এক্সাক্টলি। এবার সেটাই আমি আমার। আমি মানে আমার মধ্যেই সব আছে। আবার এই ইয়েতে আমি নিজে বিলীন হয়ে যাব। ঠিক আছে? মানে এই বেসিক্যালি উই আর অল স্টারডাস্ট মানে এই বিশ্বের যে কসমিক ডাস্ট, স্টার ডাস্ট যা আছে আমি সেখান থেকেই তৈরি হয়েছি। এবং আমার জীবনটা চলছে। এবং জীবনের শেষে আমি সেখানেই মিশে যাব। ঠিক আছে? মানে কিরকম লাগে না ভাবলে? না, মাঝে, মাঝে মনে হয় কেন জানো? যে সত্যিই তো জীবনে যদি একটা মুহূর্ত অবধি আমি অনেক অভিজ্ঞতা নিয়েছি, হোয়াটস বিয়ন্ড না? তার বাইরে কি আছে? আমারও একটু ইচ্ছা এখানে তার জানতে। বাইরে কি আছে? হ্যাঁ। তো এইটা কিন্তু একটা এইজন্য জিনিস তো আত্মহত্যা করতে বলছি না কাউকে তার বাইরে কিছু জানার জন্য। না, আমরা এই যে পঞ্চভূতে বিলীন হয়ে গেল। মানে আমি যেখান থেকে এসেছিলাম সেখানেই আবার চলে গেলাম। ঠিক আছে? হুম, 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 অবশ্যই। হ্যাঁ। ওইটা তো একটা খুব একটা সুন্দর বই। হকিংসের দ্য থিওরি অফ এভরিথিং টা কি পড়েছো তুমি? হ্যাঁ, আমি হকিংস এর থিওরি অফ এভরিথিং পড়েছি। এবার থিওরি অফ এভরিথিং টা বেসিক্যালি তোমার স্টিফেন হকিংস এর লাইফ। ইটস আ বায়োগ্রাফি কাইন্ড অফ থিং। যে উনি ওখানে কিভাবে ওই তুমি সূত্রটার পেছনে ধাওয়া করে আরকি। হ্যাঁ, মানে উনার কাজকর্ম, উনার লাইফ নিয়ে বেসিক্যালি এবং উনি এই যে একটা মারাত্মক ডিসঅর্ডার নিয়েও যে মানে এরকম স্টানিং জিনিসপত্র বাবা! করে মানে গেছেন। ওই বয়সে যদি আমাদের কারো হতো, আমরা তো জীবনে ভেঙে পড়তাম। আমরাই আত্মহত্যা করতে চাইতাম যে কেন বেঁচে আছি কি? উনি হার হ্যাঁ, মানেনি। উনি হার মানেনি। কিন্তু তার মধ্যে থেকেও উনি যে এই স্টানিং ডিসকভারি গুলো করে গেছেন এবং যে জিনিসগুলো দিয়ে গেছে সেগুলো অকাট্য। সেগুলো নিয়েই কাজ চলছে। আমার তো ভালো সেটা নিয়ে লেগেছিল যে বেসিক্যালি দারুণ লেগেছিল যে ব্লাক হোল ছোট হয় কি করে? তারপরে সেই কোয়ান্টাম ফিল্ডে একটা পজিটিভ একটা নেগেটিভ পার্টিকেল হয়, নেগেটিভটাকে ও নিয়ে নেয়, পজিটিভটা বাইরে চলে যায়। হকিং এক্সাক্টলি, রেডিয়েশন উফ! আমার দারুণ, এক্সাক্টলি। মানে ভাবা যায় না। আবার এটাও দেখা গেল যে মানে উনি উনার জীবনাবসানের কিছুদিন আগে উনি বলে গেলেন যে ব্লাক হোল বলে কোন জিনিস হয় না। মানে হুম। এটা একটা মিস্ট্রি। মানে উনি হঠাৎ করে এটা কেন বলে গেলেন? হয়তো উনি আরো কিছু বলতে চাইতেন। তারপর হয়তো হয়তো আমরা বলতে যেভাবে ভাবি সেরকম কিছু না, যে ওটা হোল না কোনো এরকম আর। কিছু নয়। এক্সাক্টলি। হয়তো অন্যরকম কিছু। আমাদের নতুন হয়তো দিশা দেখাতে পারতেন। হুম, বাট হুম, উনি ওই শর্ট স্টোরির মতো আরকি এন্ডিং টা দিয়ে চলে গেলেন। এবার হুম। তারপরে আমরা খুঁজে বার করি। ঠিক অবশ্যই আছে? আমাদের তার লেগেসিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত একটা সভ্যতা এক্সাক্টলি। হিসেবে।
আচ্ছা তুমি এবার যেমন যেমন একটা লাইন আমি থিওরি অফ এভরিথিং থেকে একটা বলতে পারি, মানে এটা আমার খুব ভালো লাগে লাইনটা। বলো, বলো। মানে বেসিক্যালি বলছে যে নট অনলি ডাজ গড প্লে ডাইস বাট হি সামটাইমস থ্রোজ দেম হোয়ার দে ক্যান নট বি সিন। হ্যাঁ, মানে বেসিক্যালি এটা দিয়ে বেসিক্যালি তোমার স্টিফেন হকিং বলতে চাইলেন যে খোঁচা মেরেছে। একটু তো খোঁচা মেরেইছে। তার সাথেও উনি এটাও বলতে চান যে ভগবান মানে পাশা খেলে না, জুয়া খেলে না। হ্যাঁ, মানে আমাদের ইউনিভার্সে কিছুটা কোয়ান্টাম মেকানিক্স এর অবদান তো রয়েছেই। মানে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে চলছে এবং সেটা নিয়ে এখন বীভৎস লেভেলের কাজ চলছে। হুম। আম কোয়ান্টাম থিওরি দিয়ে আমাদের ইউনিভার্সের এই জিনিসপত্রগুলোকে বোঝার বা বোঝানোর। এবং তার সাথেও যেটা উনি বলতে চাইলেন যে আমাদের ইউনিভার্সে এমন কিছু জিনিস রয়েছে যেটা খুবই আনপ্রেডিক্টেবল। ঠিক আছে? এবং র‍্যান্ডম, মানে আমাদের আনপ্রেডিক্টেবল মানে কি অতিরিক্ত? দাদা বলছি আনপ্রেডিক্টেবল মানে কি অতিরিক্ত কমপ্লেক্স নাকি সত্যিই র‍্যান্ডম? র‍্যান্ডম এবং কমপ্লেক্স দুটোই। কারণ আমি জানো ChatGPT কে একবার জিজ্ঞাসা করছিলাম যে, বন্ধু ফ্রি উইল মানে আমি তো কিছু বুঝছি না। র‍্যান্ডম মানে একটা জিনিস কোনো কিছুর উপর নির্ভরশীল না। আর ডিটারমিনিস্টিক মানে সবকিছু মিলিয়ে-টিলিয়ে একটা রেজাল্ট দিচ্ছে তার উপরে। যে ফ্রি উইলটা মানে তুমি কি বোঝো এই ব্যাপারে আরকি? ফ্রি উইল মানে কোনটা? যে কারোর উপর নির্ভর নেই তাহলে র‍্যান্ডম, আর কারোর উপর নির্ভর তাহলে ডিটারমিনিস্টিক। তো ফ্রি উইলটা মানে কি? ও এখন উত্তর দিতে পারেনি আরকি। এবার বিষয়টা কি বলতো? মানে আমি মানে যদি অ্যাস্ট্রোনমি বা ইউনিভার্সকে জানার যে বিষয়টা, আমাদের এই জগৎকে জানার যে বিষয়টা, কি বলতো? এখনো পর্যন্ত হ্যাঁ, বিগ ব্যাং থিওরি বা ল্যামডা সিডিএম মডেল যেটা দিয়ে আমরা কাজ করি, ঠিক আছে, ফাইন, দ্যাটস ওয়েল এস্টাবলিশড। এখনো পর্যন্ত যা পাওয়া গেছে, ঠিক আছে? এখন ভবিষ্যতে এমন কিছু আমরা পেতে পারি যেটা দিয়ে হয়তো এই থিওরিটাই পুরোটাই ধরো ধ্বংস হয়ে গেল, নতুন কোনো একটা থিওরি আমাদের আসতে হলো। হুম, হুম। বাট এখনো পর্যন্ত ওইটা ছাড়া বাদবাকি যত রকমের থিওরি আবিষ্কার হয়েছে বা থিওরি বলো, সিমুলেশন বলো, যাই বলো না কেন, সেগুলো কিন্তু তুমি বলতে পারবে না যে ইটস ইউনিভার্সাল। ঠিক আছে? হুম, মানে ওই কোন থিওরি হয়তো এই কিছু জিনিসকে স্যাটিসফাই করছে, হুম, কিছু জিনিসকে স্যাটিসফাই করছে না। আবার অন্য একটা থিওরি হয়তো ওইটাকে স্যাটিসফাই করছে, কিন্তু এটাকে স্যাটিসফাই করছে না। সেখানে আমাকে কিছু অ্যাডাপশন করতে হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে অ্যাকচুয়াল ফিল্ড, অ্যাকচুয়াল ওয়ার্ল্ড বা অ্যাকচুয়াল ইউনিভার্সের জিনিসপত্র এত আনপ্রেডিক্টেবল, এত র‍্যান্ডম, এত কমপ্লেক্স যে তুমি ওই কমপ্লেক্সিটিতে গেলে তোমার এখনো আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাই বলো না কেন, ওই লেভেলে এখনো পৌঁছায়নি যে ওগুলো নিয়ে ডিল করতে পারবে বা অত হুম। কমপ্লেক্সিটি নিয়ে ডিল মানে করতে তুমি এখনো পারবে। কমপ্লেক্সিটির পক্ষে, র‍্যান্ডমনেস এর পক্ষে না। র‍্যান্ডমনেস এর পক্ষে নয়, কমপ্লেক্সিটির পক্ষে নয়, আমি সেটা বলব না। হুম, হুম। ঠিক আছে? কমপ্লেক্স এবং র‍্যান্ডম দুটোই সাথে চলছে। ঠিক আছে? মানে both are occurring at the same time. রাইট? তো আমাকে ওই কমপ্লেক্সিটি র‍্যান্ডমনেস তো বটেই। কারণ র‍্যান্ডমনেস না হলে তো হবে না। ঠিক আছে? র‍্যান্ডমনেস বটেই। কারণ একটা ডিস্ট্রিবিউশন, মানে র‍্যান্ডম ডিস্ট্রিবিউশন, মানে সবকিছুতেই একটা ডিস্ট্রিবিউশন, মানে এটা প্রবাবিলিটির ব্যাপার চলে আসছে। সবকিছুতেই একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সবকিছুতেই একটা র‍্যান্ডমনেস রয়েছেই ডেফিনিটলি। ঠিক আছে? কমপ্লেক্স তো বটেই, কিন্তু কমপ্লেক্সিটি গুলোকে আমরা মাঝে মধ্যে একটু সিম্পলিফাই করে দিই আমাদের সুবিধার্থে। হুম, হুম। এতে ইউনিভার্সের কোনো দোষ নেই। এটা সিম্পলিফাই করছি মানে আমাদের দোষ। আমরা ওই লেভেলে পৌঁছাতে পারছি। হুম, 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 হুম। যা কম্পিউটেশনাল পাওয়ারটা বাড়লে আশা করি এআই একটু সাহায্য করতে পারবে। হ্যাঁ, নোবেলও তো মানে পেলো এবার কেমিস্ট্রি। কম্পিউটেশনাল পাওয়ার মানে তীব্র গতিতে বাড়ছে, বাট স্টিল আমরা কিছু অ্যাসাম্পশন করতে হচ্ছে টু মেক থিংস সিম্পলার, মেক লাইফ ইজি। তা নাহলে প্রচন্ড কমপ্লিকেটেড ব্যাপার। অবশ্যই, অবশ্যই। আম তুমি যদি তোমার কোনো পড়া বই আমাদের মানে মানে সেটা সম্বন্ধে কিছু আম দুটো বাদে পপুলার সায়েন্স থেকে। আমার পড়া বই বলতে যারা তোমার এমনি অ্যাজ আ অ্যামেচার অ্যাস্ট্রোনমার বা অ্যাজ আ অ্যামেচার রিডার, হুম, হুম। ইন্টারেস্ট ইন অ্যাস্ট্রোনমি যদি কেউ পড়তে চায় অ্যাজ নরমাল, হুম। তারা কসমস বলে একটা বই আছে কার্ল কার্ল সাগানের। সেগানের, হ্যাঁ, আমার কাছে অসাধারণ, আছে, পড়া হয়নি এখনো। হ্যাঁ, মানে অসাধারণ বইটা। আরেকটি বই আছে, ওটা হচ্ছে যারা তোমার এই টাইম ট্রাভেল বা এই কারণ টাইম ট্রাভেল জিনিসটা আমরা প্রচুর কার্টুনসে দেখতে পাই। হুম, হুম। ঠিক আছে? হ্যাঁ, তো যারা এই টাইম ট্রাভেল বা এই সমস্ত জিনিসগুলো নিয়ে ইন্টারেস্টেড থাকে, তাদের একটা বই আমি রেফার করতে পারি, সেটা স্টিফেন হকিংস এর লেখা 'ব্রিফ হিস্ট্রি অফ টাইম'। হ্যাঁ, হ্যাঁ, ওটাও ঠিক আছে। আছে? যাই হোক, ভালো ভাগ্য ভালো আমার। হ্যাঁ, বইটা খুব ভালো। হুম, আরেকটা আইসারের আরেকটা বই আছে, সেটা হচ্ছে তোমার অরিজিন সরি। 14 বিলিয়ন ইয়ার্স অফ কসমিক এভলিউশন। হুম, কারণ মানে যেটা আমরা মেপেছি যে আমাদের ইউনিভার্সের বয়স হচ্ছে হুম, হুম। মোটামুটি ধরো নিয়ার অ্যাবাউট 14 বিলিয়ন ইয়ার্স। এই 13.7 না 6 এরকম বলবে। হ্যাঁ। হ্যাঁ, 13.7, 13.8।
অ্যাপ্রক্সিমেটলি 14। অবজারভেবল ইউনিভার্স এমনি তো শুনেছিলাম অবজারভেবল ইউনিভার্সের ওটা Observation, হ্যাঁ, হ্যাঁ, yes. আরেকটা কে যেন দাঁড়াও আমি ভদ্রলোকটার নাম কি যেন? আ আরে এই আওয়ার ম্যাথমেটিক্যাল ইউনিভার্স লিখেছেন না? উনি কি নাম যেন না? টেগমার্ক নাকি এরকম কি ম্যাক্স টেগমার্ক এরকম কিছু একটা নাম। হ্যাঁ, আমার এই ওই জায়গাটায় ওখানে অবজারভেবল এর বাইরেও মনে হচ্ছিল ওই 46 থেকে 50 এর মধ্যে একটা রেঞ্জ বিলিয়ন ইয়ার্স মানে ওল্ড আরকি অবজারভেবল এর বাইরে। আমরা কথা বলছি হচ্ছে অবজারভেবল ইউনিভার্সের কথা। ঠিক আছে? মানে অবজারভেবল ইউনিভার্সের এমনি আরেকটা পরিসংখ্যানও আমার জানা আছে, সেটা হচ্ছে যে আমাদের এই অবজারভেবল ইউনিভার্সের ডায়ামিটারটা হচ্ছে মানে ধরো 9 ইন্টু 10⁻26 মিটার। ঠিক আছে? মানে 10 এর পরে আরো 26টা শূন্য বসবে। তাও ঠিক আছে? খুব বড় মনে হচ্ছে না এখন আর। মানে যখন কেউ বলে অসীম ইনফিনিটি তখন তো আরো বলে আরো কয়েকটা হ্যাঁ, শূন্য। মানে এবার ইনফিনিটির তো কোনো ভ্যালু নেই না? ঠিক আছে? হুম। আমার কাছে কিছু দূরে গিয়ে আমি ইনফিনিটি বলেই দিতে পারি। যে এরপরে আমি আর কাউন্ট করতে পারছি না, এটা ইনফিনিটি। ও আচ্ছা ওইটা আমি একটু পরে জিজ্ঞাসা করব। আ বই তো তুমি সাজেশন দিলে ৩ টে অবশ্যই খুব সুন্দর। আম এবার আ শেষ শেষ রাউন্ডের আগের রাউন্ড, হ্যাঁ? আমি তোমাকে আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন করব। আমার খুব কৌতূহল আছে মানে অ্যাস্ট্রোফিজিক্স এর, হ্যাঁ? আচ্ছা তোমার তোমার কি মনে হয় না যে ভাবো আম এখান থেকে আ ভাবো ৫ কোটি লাইট ইয়ার দূরে একটা প্ল্যানেট রয়েছে যেখানে কোনো বুদ্ধিমান জীব-টিব রয়েছে এবং তারা হুম। যদি টেলিস্কোপ লাগায় বা যাই লাগায় এখানে ডাইনোসর ঘুরে বেড়াতে দেখবে। খুব হ্যাঁ, ডেফিনিটলি দেখতে পারে। তার কারণ হচ্ছে দেখতেই পারে। তার কারণ হচ্ছে যে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা রয়েছে, ঠিক আছে? হুম, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সবথেকে কাছের যে গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, এনিমেটা হ্যাঁ। ঠিক আছে? সেটা হচ্ছে 2.5 মিলিয়ন ইয়ার্স দূরে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, সরি হ্যাঁ, লাইট ইয়ার্স দূরে যাই হোক এরকম একটা সংখ্যান। মানে বেসিক্যালি আমরা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিটাকে এখন যেটা দেখছি, হুম, ঠিক ওটা আছে? সেটা হচ্ছে মানে 2.5 মিলিয়ন ইয়ার্স আগেও যেরকম দেখতে ছিল, সেটা কিন্তু আমরা এখন দেখছি। হুম, হুম, হুম। এবার এবার হ্যাঁ, এবার এইটা আমাদের এখন এই এই আজকে বর্তমানে দাঁড়িয়ে ওই গ্যালাক্সিটাকে কিরকম দেখতে, সেটা এই জানার 2.5 মিলিয়ন ইয়ার্স পরে কেউ যদি আসে, হ্যাঁ, সে দেখতে পাবে। মানে এটা কি সুন্দর একটা লিমিটেশন লাগানো। মানে কত সেফ আমরা না? কেউ আমাদের কিছু দেখতেও পারবে না, কিছু করতেও পারবে না। মানে মানে এটা হ্যাঁ, তো একটা জিনিস এর সাথে মিলিয়ে প্রশ্নটা করতাম আমি যে এরকম যে একটা মানে লাইটের যে স্পিডের একটা লিমিটেশন এর জন্য এই যে আমরা সবাই সেফ যে কেউ মানে কোনো সভ্যতাকে মারতে পারবে না এবং দ্বিতীয় একটা জিনিস যে ইউনিভার্স লাইটের স্পিডের থেকেও বেশি গতিতে এগোচ্ছে যার জন্য অবজারভেবল ইউনিভার্সের বাইরে চলে যাচ্ছে ওইটা এবং লাইটের থেকে গতি সম্পন্ন আমাদের মানে কোনোদিন হতেও পারবো না। হ্যাঁ? এটা সীমাবদ্ধতা। তো এরকমও তো মনে হচ্ছে যে কেমন যেন সেফ তো খেলেছে এই যে করেছে এবং, এবং এমনই করেছে যে শেষ অব্দি আমরা যেতে না পারি। সেফ খেলেছে বলাটা একটু চাপের। হয়তো হ্যাঁ, ডেফিনিটলি আমরা মানে এখনো পর্যন্ত যা পাওয়া গেছে সেখান থেকে আমরা এটাই বলতে পারি। ঠিক হুম। আছে? এখন সেখান থেকে মানে সেফ খেলেছে বললে একটা মানে ওই মানে কি বলবো? একটা দোষারোপ দেওয়া হয়ে যায় যে না, তুমি না, বস সেফ এমন খেলেছ। ভাবো কেউ নেই। তার যতগুলো ইউনিভার্স ছিল তার মধ্যে সেগুলোই টিকে রয়েছে যে সেফ সেফ আরকি। কারণ কোন সভ্যতা যদি এরকম ইউনিভার্সের শেষ অব্দি পৌঁছে তাকেই উড়িয়ে দেয়। আমরা পারবো হ্যাঁ, না মানে এই একটা লিমিটেশন। বিষয়গুলো অ্যাকচুয়ালি না, বিষয়টা কি বলতো? মানে এই অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স বা এই বিষয়টা এতটাই তোমার unknown না আমাদের কাছে। মানে তুমি অনেক কিছুই কল্পনা করতে পারো। এই সাবজেক্টটা খুব কাল্পনিক একটা সাবজেক্ট। মানে খুব কল্পনা আছে এর মধ্যে। তুমি অনেক কিছু কল্পনা করতে পারো। তুমি হয়তো একটা খুব অ্যাবসার্ড জিনিসও কল্পনা করতে পারো, যেটা হয় না, হতে পারে না। মানে যেমন কিন্তু হ্যাঁ, রিলেটিভিটি। কল্পনা করতেই পারি। আইনস্টাইনকে যেমন লোকে বলেছিল পাগল। রিলেটিভিটি বলে সময় পাগল, নাকি হ্যাঁ। ঠিক আছে। এই থিওরি অফ এভরিথিং বা এরকম কোন একটা বইতেই লেখা আছে, আইনস্টাইন ইস এ ব্যাড আস। এবার এই কথাটা কেউ যদি পড়ে সে হয়তো ভাববে যে তাকে গালিগালাজ দেওয়া হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি না। কিন্তু তার এই মানে তার ইন্টেলেক্টটাকে বলা হয়েছে মানে এই আইনস্টাইন ইস এ ব্যাড আস এই কথাটা বলার মধ্যে যে আইনস্টাইনের যে ইন্টেলেক্ট আছে ইটস কোয়াইট মানে অ্যাডভান্স দ্যান কমন ম্যান মানে তখনকার দিনে যারা ছিল এইটাকেই বোঝানো বোঝানো হয়।
ওই একটা মিম ছিল না দাদা, আমি দেখো তো মনে করতে পারো কিনা, মানে মানুষের মাথাগুলোকে মোমবাতি করে দিয়েছে আর কি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আর সকল মোমবাতি মাথাওয়ালারা একটা বাল্বকে মানে শুলিতে চড়িয়ে দিচ্ছে, এরকম একটা মিম ছিল, আমি দেখেছিলাম, ভাবতে পারছো? ওকে ধরে নিয়ে এবার কোনো এক ভাবে মেরে দেবে আর কি, ফাঁসি দেবে বা গিলোটিনে মারবে। হ্যাঁ, এক্সাক্টলি। তো মানে এই বিষয়টা হচ্ছে এটাই। মানে এইগুলো খুব কাল্পনিক বিষয়। কল্পনার মধ্যে অনেক কিছু, হ্যাঁ, মাল্টিভার্স এর কথাও অনেকে বলে যে আমাদের মতো এরকম আরো অনেক ইউনিভার্স রয়েছে। এলিয়েনস এর কথা অনেকে বলে। হ্যাঁ, এরকম হয়তো কিছু সিগন্যালও পাওয়া গেছে যেগুলোকে তোমার এখনো আইডেন্টিফাই করা যায়নি যে এই হুম, সিগন্যাল হুম, গুলো কোথা থেকে আসছে, কি সিগন্যাল গুলোর প্রপার্টি সেগুলো বোঝা যায়নি। হুম, 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 তো এই টপিক গুলো মানে এই বিষয়গুলো এখনো বিতর্কিত এবং মানে আন্ডার স্টাডি। ঠিক আছে? মানে কোনো ডেফিনিট অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অ্যাস্ট্রোনমিতে বা অ্যাস্ট্রোফিজিক্স এ ডেফিনিট বলতে কিছু নাই। হুম, হুম। ঠিক আছে? মানে এটাই ডেফিনিট, এটাই শেষ বলতে কিছু নেই। নেভার সে নেভার, WWE। এক্সাক্টলি। মানে এরপরে হঠাৎ আমি আজকে একটা কথা বললাম, আজকে আমি দেখলাম এটা হচ্ছে, কালকে আরেকটা জিনিস হতেই পারে। হুম। মানে এটা মানে এখানে কোনো ডেফিনিট বলে কোনো কিছু নেই। মানে ইটস লাইক সবই রিলেটিভ ব্যাপার-স্যাপার। মানে উইথ রিলেটিভ টু দিস এটা হচ্ছে মনে হচ্ছে। আবার উইথ রিলেটিভ টু সামথিং এটা হবে। হ্যাঁ, আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন একটা, হ্যাঁ? হ্যাঁ। এই ইনফিনিটি যে বস্তুটা, এর সম্বন্ধে কি ধারণা? আমি তো আহ মানে কল্পনার তো বাইরে, এবার কেমন যেন লাগে, ভাবাও যায় না। মানে সবকিছু ভর্তি, মানে কিসের মধ্যে সবকিছু ভর্তি? না মানে ইনফিনিটি বলতে তুমি মানে নাম্বার ইনফিনিট মানে ইনফিনিটিটাকে তুমি শূন্য বলতে পারো। মানে মহাশূন্য। ঠিক আছে? এই ইনফিনিটি মহা জিরো থাকবে? হ্যাঁ, না ইনফিনিটি আর জিরো একদমই সেম নয়। মানে এটা খুব কমপ্লেক্স একটা বিষয়। মানে ইনফিনিটি মানে যেটা তুমি কল্পনাও করতে পারছো না। মানে কল্পনার অতীত। মানে কল্পনার থেকেও বাইরে। এটাও তো সেই সেফ খেলা হয়ে গেল। মানে মৃত্যুর পরে কি আছে তো, মৃত্যুর পরে কি আছে জানা তো সম্ভব না। তো সেরকম যা কল্পনা করতে পারবো না তাই ইনফিনিটি। হ্যাঁ, মানে তুমি যেটাকে যতটুকু কল্পনা করে যেতে পারছো, তার বাইরে যেটা আছে সেটাই ইনফিনিটি। তাহলে তো একটা সংজ্ঞার সাথে মিলে গেছে, ওই নেতি নেতি, এটাও না এটাই না, মানে সবকিছু না সেই হচ্ছে ব্রহ্ম। হ্যাঁ, মানে সেই অ্যাকচুয়ালি তাই। মানে কিছুই না ব্রহ্ম। এই যেমন ধরো আমাদের আমাদের এই যে বা ইউনিভার্সটা রয়েছে, ঠিক আছে? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। হুম, হুম, যেটা আমরা জানি না জিনিসটা কি। হুম, হুম। ঠিক আছে? কিন্তু আছে। আমরা দেখতেও পাই না। মানে দেখে মনে হবে মহাশূন্য। ঠিক আছে? সেটা মহাশূন্য, তো আমাদের মহাকাশ। কি বলে যেন, ওই জ্ঞানেন্দ্রিয় যেগুলো রয়েছে সেগুলোর সীমাবদ্ধতা, যে আমরা পাঁচটাই তো আমাদের ইন্দ্রিয় না? হ্যাঁ, মানে ওটাও তো আমাদের সীমাবদ্ধতাই যে আমরা বুঝতে পারছি না জিনিসটা কি। কিন্তু রয়েছে ওখানে। অবশ্যই। এবং আমাদের ইউনিভার্সের 5% হচ্ছে এই সমস্ত গ্যালাক্সি, হুম, স্টার, হেনা-তেনা এই সমস্ত। হুম, 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 95% ই হচ্ছে এই ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। হুম, হুম, ঠিক আছে? তার মানে বুঝতে পারছি যে মানে মানে আমাদের এই ইউনিভার্সে মেক্সিমামটাই হচ্ছে শূন্য। ফর এক্সাম্পল আমি তোমাকে মানে এবার এই ইউনিভার্স মানে এই ম্যাক্রো স্কেলে ভাবনাটা তুমি মাইক্রো স্কেলের সাথেও একটু তুলনা করতে পারো। যেমন ধরো, এটা আশা করি সবাই বুঝতে পারবে। সেটা হচ্ছে তুমি যদি একটা অ্যাটম দেখো, হুম, ঠিক হুম, আছে? ঠিক আছে? মাঝখানে নিউক্লিয়াস বসে রয়েছে। হুম, হুম। আর ইলেকট্রন গুলো চারিদিকে ঘোরাফেরা এটা করছে। এটা ঠিক আছে? এটা মডেল না একটা, যে ইলেকট্রন তারা ইলেকট্রন মেঘের মতো তুলনা করে এখন, আর স্পিনিং এর থেকে হ্যাঁ, বেশি। এবার এটার অনেকগুলো মডেল আছে। ঠিক আছে? আমার মনে হয় সবথেকে তোমার কি বলে অ্যাডভান্স বা রিসেন্ট মডেলটা হচ্ছে মলিকিউলার অরবিটাল থিওরি বা এরকম হুম, টাইপের হুম, কিছু একটা। ঠিক আছে? যেখানে তোমার ওই আ মানে ইলেকট্রন গুলোকে অ্যাজ এ ইলেকট্রন ক্লাউড দেখানো হয়েছে। হুম, হুম, যেগুলো হুম, আগের ওই সোলার সিস্টেম টাইপের যে ঘুরছে হুম, হুম, নিউক্লিয়াসের পাশাপাশি। ওরকম না, যে প্রবাবিলিটি হ্যাঁ, ব্যাখ্যা ওগুলো করেছে পরে ইলেকট্রন তোমার সব জায়গায় থাকারই। হ্যাঁ, এক্সাক্টলি। তারপরে এই অরবিটাল থিওরি এগুলো এসছে যেগুলো আমি কেমিস্ট্রির অত বিশারদ নই। আমি জানি না ওই বিষয়টা আমিও তো অতটা। ওইভাবেই ওইটুকুই জানি খালি। হ্যাঁ, ওই একটা মানে ইয়ে রয়েছে। যদিও পড়েছি বাট ভুলে গেছি। এবার তুমি ওরকম ভাবে ভাবতে পারো যে এই মাঝখানে একটা ছোট্ট জায়গায় নিউক্লিয়াস রয়েছে। হুম, হুম, তার পাশাপাশি এই ইলেকট্রন গুলো ঘোরাফেরা করছে। মাঝখানটা পুরো শূন্য। এবং আমাদের ইউনিভার্সেও কিন্তু মানে শূন্যর বিষয়টা প্রচুর। এবং হুম। এই মানে শূন্যতাটা বীভৎস লেভেলের। মানে তা নাহলে বুঝতে পারছি যে 95% হচ্ছে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। আর 5% হচ্ছে মানে এত কিছু আমরা দেখছি বা ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেইটা কনস্টিটিউট করছে কি মাত্র 5%। মানে মানে এই ইউনিভার্সকে বা আমাদের এই জগৎকে অজানার পরিসংখ্যানটা হচ্ছে 95%। তারও আমরা তো এই বেশি, কারণ যে ওই 5% এর মধ্যেও তো মনে হয় ভিজিবল লাইটের যে স্পেকট্রাম সেটা অনেকটা কম হ্যাঁ, আমাদের। এবার এই 5% এর মধ্যেও আমরা মানে 1% ও জানতে পেরেছি কিনা সন্দেহ। হুম, হুম, হুম। হ্যাঁ, তার মানে বুঝতে পারছো মানে মানে কি বলবো মানে
না জানার পরিসীমাটা কত দূর যেটা আমরা ভাবতেও পারি না, এবং ওইটাই হয়তো ইনফিনিটি, ওটাই হয়তো সেই যেখানে আমরা যেতে পারছি না, যেটা কল্পনাও করতে পারছি না। বাবা মানে বহুত দূর এখন ওই ভাবনাটা আরকি। মানে এটা মানে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স বা স্পেস সায়েন্স, আমাদের ইউনিভার্স যাই বলো না কেন, এটা একটা মানে মিস্ট্রি অ্যান্ড মিস্ট্রি। মানে শার্লক হোমস নিজেও হয়তো পাগল হয়ে যেত এই মিস্ট্রি সলভ করতে। যদি সবাইকে কোনোদিন মিলাতে বসে। হবে শার্লক হোমস থেকে অ্যাগাথা ক্রিস্টি তাহলেও হতো কিনা সন্দেহ। আহ ভালো না। আমি মানে তাও কিছুটা, কিছুটা উত্তরের দিকে যাচ্ছি, বুঝলে? চেষ্টা করছি, নাহলে আর জীবনের কোনো অর্থ পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা, তুমি অর্থ বুক পাবে রিকমেন্ড যখন ভাবছে আমাদের এই বিশ্ব কি বিশাল, এটা তখন ভাববে অত ভেবে লাভ নেই, যেরকম চলছে চলুক, পজিটিভ ভাবে জীবন কাটাবো। তা না, তা অবশ্যই কিছুটা তো সেদিকেই আছি। আর একটু, একটু চেষ্টা করি যে কখনো, কখনো কিছু জানতে পারি। অবশ্যই, অবশ্যই। আতানাকে জানার যে ইয়েটা, সেটাই হচ্ছে হিউম্যান সিভিলাইজেশন, ইন্টেলিজেন্ট সিভিলাইজেশন এর একটা লক্ষ্য। হুম, হুম। তুমি বুক রিকমেন্ডেশন তো দিয়েই দিয়েছো। তো সে ব্যাপারে ওটা তো হয়ে গেল। শেষে আবার আমাদের টেকনিক্যাল থেকে একটু হালকা হয়ে যেতে পারি আমরা। তুমি আর অবশ্যই। কত বছর আছো বলো তো ব্রিটেনে? আমি এই আ ৪ বছর হয়েছে। 4 হুম, ইয়ার্স। হ্যাঁ, আমি 20 তে এসেছি। এই 2024 এ ৪ বছর হলো। এই ৪ বছর ২-১ মাস এরকম চলছে। ভালোই সময়। অনেক কমও না বেশিও না। হ্যাঁ, অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। এবার তুমি মানে তফাৎ কি দেখতে পারো গো? সূক্ষ্ম দিকগুলো বলো যে আমাদের গায়ের চামড়া, ওদের গায়ের চামড়া তো খুবই স্থূল জিনিস। মানে তফাৎ কি বুঝলে যে পশ্চিমবঙ্গে বা হ্যাঁ, আমরা তো তাই থেকেছি বা আ পশ্চিমবঙ্গটাকে ওরকমভাবে সেগ্রিগেট করব না। হুম, সেটাও আমি আসছি, সেই দিকটাতেও আমি আসছি। ভারতবর্ষ বা আমাদের দেশ এবং ইউকে, যদি হুম, আমি তফাৎ মানে তুলনামূলক একটা বিশ্লেষণ করতে যাই, হুম, হুম, সেটার দিক থেকে আমি যে ফিল্ডটাতে রয়েছি, হ্যাঁ, আমি সব বিষয়ে তো তুলনা করতে পারব না। কারণ এখানের যে কর্পোরেট লাইফটা বা সেটা তো আমি অতটা জানি না। হুম, হুম। আমি একাডেমিক লাইফের কথাটা কিছুটা বলতে পারি। একাডেমিক বা তুমি যেখানে থাকো সেখানকার মানুষজন, প্রতিবেশী। হ্যাঁ, সেটা আমি বলতে পারি কিছু। হুম, হুম, এবার ফার্স্ট এ আমি একাডেমিক্স এর কথা বলি। কারণ সেটা নিয়ে যারা, যদি আমার কোনো বন্ধু এরকম শুনে থাকে যারা আরকি ভবিষ্যতে রিসার্চ করতে চায় বা ইয়ে করতে চায়, তাদের আমি ভয় দিচ্ছি না এটা দিয়ে অবশ্যই। কিন্তু আমি কিছু ফ্যাক্টস বলছি। হুম। These are hard true facts. কারণ অবশ্যই সত্যি কথা সত্যিই গ্রহণ করা উচিত। হুম, হুম, এক্সাক্টলি। দ্যা মেইন ডিফারেন্স হচ্ছে, আমাদের ওখানে যখন একটা স্টুডেন্ট রিসার্চ করতে যাচ্ছে, হুম, ঠিক আছে? বা হায়ার স্টাডিজ করতে যাচ্ছে। আমি নরমালি রিসার্চের কথা বলব না। হায়ার স্টাডিজ হুম, আফটার স্কুল হুম, হায়ার স্টাডিজ করতে যাচ্ছে। সেখানে তোমার যেটা হয়, সেটা হচ্ছে একটা স্টুডেন্টের উপরে একজন প্রফেসর, সে যেহেতু সুপিরিয়র, হুম, ঠিক আছে? কাইন্ড অফ হুম। নলেজের দিক থেকে বলা যেতে পারে। অবশ্যই। যদিও সেটা নয়। পদমর্যাদার দিক থেকে অবশ্যই সুপিরিয়র। মতবাচ্চাদের দিক থেকে হতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে কি হয়? একটা ডমিনেট করার টেনডেন্সি চলে আসে। মানে ব্রিটেনে নাকি না, আমি ইন্ডিয়ার কথা বলছি। আচ্ছা ইন্ডিয়ায়। হুম, হুম, বলো। মানে এরকম হয় যে আর মানে এরকম হয়, তুমি আমার স্টুডেন্ট, তুমি আমার নিচে রয়েছো। অতএব তোমাকে আমি যা বলছি তোমাকে সেটাই শুনতে হবে। ইউ আর হুম, বাউন্ড। ঠিক আছে? ওকে, মানে তুমি স্টুডেন্টটা কি বলতে চাইছে বা স্টুডেন্টটা কি জানতে চাইছে বা স্টুডেন্টের একটা কিছু জিজ্ঞাসা থাকতেই পারে। হুম, হুম, ঠিক আছে? তো সেখান থেকে দাঁড়িয়ে স্টুডেন্টের কথাটা শোনা হয় না, বা শুনলেও যেটা হয়, বলে, "ও তুমি এটা পারছো না? তুমি এটা জানো না? তাহলে তুমি এটা নিয়ে পড়ছো কেন?" ইয়ে করে। মানে এই যে মানে তাও তো আমার তাচ্ছিল্য করার ব্যাপার, ঠিক আছে? এই যে তাচ্ছিল্য করার ব্যাপারটা, বা সে স্টুডেন্ট বলে এখানে শিখতে এসছে। সে একটা প্রশ্ন, একটা ভেরি ডাম্ব কোয়েশ্চেন করতেই পারে। তার এই যে আমি মাথায় তোমাকে আসতেই পারে। ইনফিনিটি নিয়ে প্রশ্ন করলাম যে ইনফিনিটি কি? তা আমাকে কি বলতো? বলে জানো না বাছা? হ্যাঁ, এক্সাক্টলি। ওই ইনফিনিটি কি? জানো না, যেটা শুনতে পারো। এটা জানো না? তুমি মানে ধরো তুমি ম্যাথমেটিক্স নিয়ে পড়তে গেছো, ইনফিনিটি কি? বা এটা কি? এটা জানো না? তাহলে ম্যাথমেটিক্স নিয়ে পড়ছো। বিষয়টা মানে এই যে তাচ্ছিল্য করার ব্যাপারটা, বা এই যে মানে স্টুডেন্ট বলে একটা ইগনোরেন্স, এই জিনিসটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে আছে, এবং সেটার ভুক্তভোগী সত্যি কথা বলতে আমিও হয়েছি কিছুটা। আচ্ছা। ঠিক আছে? কিন্তু আমি যখন এখানে আসলাম, ইউকে তে এসে যখন আমি পড়াশোনা শুরু করলাম, হুম, এখানে এসে আমি যেটা দেখলাম, এক তো তোমার এখন এটা আশা করি ইউকে তে আ মোরারলেস সব ইউনিভার্সিটিতেই আছে। তা নাহলে এটা কেন আমার ইউনিভার্সিটিতে থাকবে? হ্যাঁ, হয়তো ১৯-২০ এদিক ওদিক থাকলেও থাকতে পারে। বাট আমি যখন এখানে আসলাম তখন দেখলাম যে
আমি যত ডাম কোয়েশ্চেনই করি না কেন বা একটা কোয়েশ্চেন আমি যতবারই করি না কেন, হুম, হুম। আমার কথাটা শোনা হচ্ছে এবং আমি কিন্তু সেই একটা খুব পোলাইট রেসপন্স পাচ্ছি। সেটাতে কি হয়? সেটাতে তোমার স্টুডেন্টের মানে লার্নিং প্রসেসটা আরো ইজি হয়ে যায়। আরো আগ্রহটা বেড়ে যায়। ঠিক আছে? তো এইটা একটা খুব পজিটিভ দিক যেটা আমি দেখলাম। হুম, হুম, হুম। আরেকটা জিনিস হচ্ছে এখানে তোমার ধরো তুমি একজনের আন্ডারে কোনো একটা কাজ করছো, একটা প্রজেক্ট করছো বা যাই করতে হুম, থাকো হুম, না হুম। কেন। তোমার একটা করতে মনে হলো যে আচ্ছা এটা এরকম ভাবে করলে তো হতে পারে। হুম, এবার তোমার সুপারভাইজার হয়তো অন্য কিছু বলেছে। হুম, বলতেই পারে। হুম, কারণ সবার তো থিংকিং প্রসেস সেম হয় না। হুম, হয়তো তোমার মনে হলো যে এটা এরকম ভাবে করলে হতে পারে। আমাদের ইন্ডিয়াতে হুম, যেটা একটা টেনডেন্সি আছে বা যেটা একটা থাকে হুম, যে আমার সুপারভাইজার যেটা বলেছে আমাকে সেটাই করতে হবে। হুম, আমি যদি আবার কিছু একটা বলতে চাই বলবে তুমি আমার উপর দিয়ে যেতে চাইছো? মানে একটা হুম। ইগো প্রবলেম চলে আসে। এ তো মানে একাডেমিক্স তো না, এ তো মনে হচ্ছে পলিটিক্স। ঠিক আছে? একাডেমিক্সও মারাত্মক লেভেলের পলিটিক্স আছে। অ্যাস্ট্রোফিজিক্স এ পলিটিক্স? অ্যাস্ট্রোফিজিক্স বলে না এভরি স্ফিয়ার ঠিক আছে? সব জায়গাতেই তোমার পলিটিক্স আছে। অ্যাস্ট্রোফিজিক্স আমি একটা পলিটিক্স কল্পনা করতে পারি যে ওই যারা এভলিউশন এর পক্ষে বা যারা এই ভগবানের পক্ষে সে ওটা প্রমাণ না, করতে ওটা তো ধরো সত্যি কথা বলতে অ্যাস্ট্রোফিজিক্স এ এবার আমার ক্ষেত্রে দেখো আমি itself is a very religious person ঠিক হুম, আছে? এবং এটা অনেকে আমাকে প্রশ্ন করে যে তুই মানে ম্যাথমেটিক্স এবং অ্যাস্ট্রোফিজিক্স এই দুটো সাবজেক্ট হচ্ছে one of the most oldest এবং সায়েন্টিফিক সাবজেক্ট বা হুম, মানে হার্ডকোর সায়েন্স রিলেটেড সাবজেক্ট। তুই এই দুটো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিস তাও তুই এতটা রিলিজিয়াস হলি কি করে? আমি বললাম তাই আমার আমার প্রশ্ন থাকে যে মানে আমার উত্তর হয় এটাই যে আমি সম্পূর্ণ দুটোকে আলাদা চোখে দেখি। হুম, হুম, হ্যাঁ, হয়তো অনেকেই বলে যে বিজ্ঞান যেখানে শেষ হয় ধর্ম সেখানে শুরু হয় বা সেই হুম, সমস্ত আমি বিতর্কিত মন্তব্যে যাচ্ছি না। আমি নরমালি এ দুটোকে খুব আলাদাভাবে দেখি। দেখো গড মানে ভগবানের অস্তিত্ব ভগবানের আছেন কি না আছেন সেটা সেটা আমি বলছি না। সেটা আমি নিজেও ভগবানকে কোনোদিন দেখিনি। হুম, হুম, হ্যাঁ, কিন্তু দেয়ার ইজ সামথিং সাম সুপ্রিম পাওয়ার সাম এনার্জি মানে ওটা হয়তো এনার্জি। হয়তো এই যে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার এটাই হয়তো ভগবান। হুম, হুম। ঠিক আছে? এটা হয়তো আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ, আমি বললাম আমি জানি না। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে? এবার হয়তো এবার এইটা অন্য বিষয়, হয়তো অন্য একটা পডকাস্টে তোমার সাথে এই নিয়ে আলোচনা করব আমি একদিন। ঠিক হ্যাঁ, আছে? মানে এটা সম্পূর্ণ একটা অন্য দিকে চলে যায়। মানে এই আলোচনাটা করতে। সে একটা হচ্ছে সেই আইনস্টাইনের সেই ভগবানের কথা, আর একটা হচ্ছে যে লোক ধর্ম যেটা আমরা প্রত্যেকে পূজা অর্চনা রাইট, বা রাইট, ইবাদত করে থাকি রাইট। যারা। এর আলাদা করে। মাঝখানে তোমার এটাও ওই সান থেকে আবিষ্কার হলো গড পার্টিকেল। হুম, হুম। ও তো নাম দিয়ে দিয়েছে খালি পার্টিকেল। অনেকে বলছে কি নাকি। ঠিক আছে? তো এরকম অনেক রকমের জিনিসই আছে, অনেক থিওরি আছে। আমার মনে আছে খুব সম্ভবত আমি যদি খুব ভুল না হই আইআইটি খড়গপুর বা এরকম টাইপের কোনো এক আমার প্রফেসরের নাম মনে নেই। হুম, এরকম কোনো একজন প্রফেসর বা এরকম টাইপের কিছু আইআইটি খড়গপুরেরই হবে। হুম, এরকম উনি ওই মানে এই অ্যাস্ট্রোনমি, গডস এক্সিস্টেন্স এই সমস্ত নিয়ে একটা কিছু আলোচনা এরকম টাইপের করেছিলেন। হুম। আমার এক্সাক্টলি মনে নেই। মানে উনি কিছু একটা বোঝাতে চেয়েছিলেন। মানে গডস এক্সিস্টেন্স এবং অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স এই সমস্ত নিয়ে। আচ্ছা, আচ্ছা। এটা খুব সম্ভবত এই যখন আম ব্লাক হোলের মানে আমাদের মিল্কি ওয়েতে যে ব্লাক হোলটা রয়েছে এসজিআর এ ওইটার যখন ১ম ছবিটা আসলো, হুম, ইভেন্ট হরাইজন থেকে প্রকাশ করা হলো। হুম, ওই সময়টা মনে হয় কিছু একটা ওরকম হয়েছিল। আমার ঠিক খেয়াল নেই। হুম। ঠিক আছে? তো এগুলো একটা খুব বিতর্কিত এবং ওই একটা দল বলে এই, আরেকটা দল বলে এই। তো ইটস কাইন্ড অফ আ ডিবেটিং থিং। ঠিক আছে। হ্যাঁ, তো এইটা নিয়ে একটা পডকাস্ট যদি তুমি অবশ্যই করতে চাও ভবিষ্যতে আমরা করব। হ্যাঁ? আমরা খুব আগ্রহের ডেফিনিটলি। জিনিস। তবে করতে গেলে আমাকে একটু এই নলেজটা নিতে হবে হ্যাঁ, বিষয়টা। আমারও বাবা অনেক দেখতে হবে কারণ খুব বিতর্কিত বিষয় তো। রাইট, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আর অন্য কোনো কিছু বলো যে তফাৎ তুমি খুঁজে হ্যাঁ, পেলে। মানে হ্যাঁ, যেটা আমি বলছিলাম। তো সেখান থেকে তোমার একাডেমিক্স এর একটু শেষ করে আমরা অন্য ইয়েতে যাচ্ছি। এবার একাডেমিক্স এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তুমি মানে একটা রিসার্চার বা একটা স্টুডেন্ট যখন রিসার্চ করতে আসছে বা পড়তে আসে সে হচ্ছে একটা চারা গাছ। তুমি যদি তাকে ঠিক করে বাড়তে না দাও, হুম, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে জল দেওয়া, তোমার কাজ হচ্ছে তাকে খাবার দেওয়া। কিন্তু সে কিভাবে খাবারটাকে নেবে, নিয়ে বাড়বে সেটা সম্পূর্ণ তার বিষয়। হুম, হুম, তুমি যদি সেখানে একটা রেস্ট্রিকশন এনে দাও, ঠিক আছে? তাহলে সে তো তার ফুল গ্রোথ টা করতে পারে না। হুম, এইটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে অনেক রকমভাবে হয়। এটা তুমি বলতে পারো কিছু প্রফেসরের ইগো প্রবলেম থাকতে পারে। কিছু প্রফেসর মানে আমি আমার স্টুডেন্টকে আমার উপরে যেতে দেব না থাকতে পারে। হুম, কিছু পলিটিক্যাল ব্যাপার-স্যাপারও থাকতে পারে।
এটা ফেস করে এবং এটা শুধু মানে আমি ইন্ডিয়াতে রিসার্চ করিনি, বাট আমার কিছু বন্ধুরা আছে যারা ধরো বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে রিসার্চ করছে, দে আর ফেসিং দিস থিং। সেটা কিন্তু খুব একটা খারাপ আমার জিনিস আমার আমার একটা কারণ মনে হয়, আমি জানাবো তোমাকে মানে মতামত আমি ব্যক্তিগত। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আম বলো। কি বলতো যে দেখবে ভারতে একটা সমস্যা রয়েছে। তুমি যদি বলো যে আমি সম্পূর্ণ রিসার্চ করতে চাই, জীবনে সফল হব মানে হব কি হব না জানি না। তাতেও তোমাকে তাচ্ছিল্য করবে, হ্যাঁ, খালি জ্ঞান দেয়। আবার যদি তুমি বলো আমি তাহলে একেবারে উল্টো পথে গিয়ে কোন একটা বিপদগামী পথে গিয়ে রোজগার করি তাহলে, বলবে সেটাও তোমাকে কিছু করতে দেব না। মানে মানে ভাবো কেউ বলছে আমি হুম, কেউ বলছে ভাবো আমি Instagram এ রিল বানিয়ে একদম সবচেয়ে যে নিকৃষ্ট যেটা বলে আমি সেটা বলছি যে রিল বানিয়ে কামাবো। সেটাও এরা দেখতে যায় না যে ওখানে তো টাকা পাচ্ছে। এখানে একজন বলছে আমি তাহলে সম্পূর্ণ রিসার্চ করি। আমি একেবারে জ্ঞানকে মানে আরাধনা করি। টাকা হয়তো নাও পেতে পারি। সেটাকেও ইয়ে করছে। তো হয়তো প্রফেসররা মাঝখানে কোথাও আটকে গেছে এবং খুব বিতৃষ্ণা যে সেই মানে একজন আইএএস অফিসারকে যে মানে রেসপেক্ট দেয়া হয় আমাদের সমাজে বা ভাবো কোনো পলিটিশিয়ান হলো বা যেকোনো প্রফেশনে প্রফেসররা হয়তো মানে ইউনিভার্সিটির বাইরে সেই সম্মানটা পায় না এই পরিবারের কাছে, সমাজের কাছে। এত ধরো একটা না, এটা তুমি যেটা বলেছো সেটা ঠিকই, সেটা আমাদের খুবই দুর্ভাগ্যজনক সত্যি হুম, কথা বলতে। যে মানে একজন প্রফেসর সে যে লেভেলেরই হোক, যে সাবজেক্টেরই হোক, আর্টস, সায়েন্স, কমার্স ডাজন্ট ম্যাটার, যে হুম, সাবজেক্টেরই হোক না কেন, আমি যেটা বললাম। সে যে লেভেলের সম্মান পাচ্ছে বা সে যে অবশ্যই। রেকগনিশনটা পাচ্ছে, তার থেকে কয়েকশো গুণ বেশি কিন্তু আমাদের নেতা মন্ত্রী বলো বা আইএএস, আইপিএস অফিসার হুম, বলো বেশি পাচ্ছে। হুম, হুম, সেখান থেকে একটা তোমার ফ্রাস্ট্রেশন বলবো না, একটা খারাপ লাগা জন্মাতেই পারে হুম, এবং সেই খারাপ লাগাটা আল্টিমেটলি মানে স্টুডেন্টদের উপর হয়তো পড়তেই পারে। ডেফিনিটলি সেটাও একটা কারণ হতে পারে। বাট ওভারঅল আমার এটা মনে হয় যে সুপারভাইজার বা যারাই এই রিসার্চ ইনস্টিটিউশন এ রয়েছে বা রিসার্চ করাচ্ছে, আমার মনে হয় এই জিনিসটা থেকে একটু বেরিয়ে আসাটা দরকার। হুম, অবশ্যই। মানে একটা স্টুডেন্টের এই ইগোইস্টিক অ্যাপ্রোচটা থাকাটা খুব আ মানে প্রবলেম। আরেকটা জিনিস যেটা থাকে যে মানে একটা খুব রেষারেষি থাকে। মানে ডিপার্টমেন্টের মধ্যে খুব একটা রেষারেষি থাকে। মানে হুম, আমি কোন স্পেসিফিক কিছু বলব না, কারণ কিছু ঘটনা আমি জানি। হুম, হুম। সেখান থেকে কারো প্রকাশ্য তুমি নাম বলাটা উচিত উল্লেখ না করে ঘটনা বলতে পারো খালি যদি চাও। কারোর নাম না নিচে থাক। না। মানে মানে ২ সেম ডিপার্টমেন্টেরই ২ জন প্রফেসরের কিছু রেষারেষির জন্য সাফার করতে হয়েছে স্টুডেন্টকে। ও বাবা! তো এইগুলো আমার মনে হয় করা উচিত না। কারণ একটা স্টুডেন্ট অনেক আশা নিয়ে তো আসে রিসার্চ করতে। হুম, অবশ্যই। আম এবং আরেকটা জিনিস, এবং রিসার্চ যে করে সে অনেক কিছু চিন্তাভাবনা করে রিসার্চ করতে আসে। হুম, কারণ সে জানে যে রিসার্চ করা মানে হচ্ছে you have to come across failures every day. ঠিক আছে? অবশ্যই বাবা। হ্যাঁ, মানে রিসার্চ করা মানেই হচ্ছে you have to come across failures, মানে বাধা আসবেই এবং তার অবশ্যই। মধ্যে থেকে যদি সে এই বাধাগুলো আরো পায়, তখন তার মানে মোটিভেশনটা অনেকটা নিচে নেমে যায়। হুম, হুম, ঠিক আছে? এবং সেখান থেকে তোমার কিছু মানে রিসার্চ করতে আসছে, সে একটা স্টাইপেন্ড পাচ্ছে। আমি এবার ফাইন্যান্সিয়াল দিকটা বলছি। হুম, স্টাইপেন্ড পাচ্ছে। কিন্তু এই আ মানে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বা এই প্রফেসর লেভেলের কিছু সমস্যার জন্য যেটা হয়, তার এই যে দ্যা সোর্স অফ ইনকাম, দ্যা ফাইন্যান্সিয়াল স্টাইপেন্ডস হ্যাম্পার হতে পারে। তাতে তার দৈনন্দিন জীবন এফেক্টেড হতে পারে। হুম, ঠিক আছে? তার মেন্টাল হেলথ এফেক্টেড হতে পারে। তো এই জিনিসগুলো করাটা উচিত আমার যেটা মনে হয়। যেটা কিন্তু তোমার ধরো এখানে হয় না। মানে আমি অন্তত দেখি। হুম। ঠিক আছে? এখানে হয় এটা না। হুম, এখানে তোমার কিন্তু এখানে হ্যাঁ, এখানে হয়তো পিএইচডি পিরিয়ডটা খুব শর্ট। মানে এখানে ৩.৫-৪ বছরের মধ্যে তোমাকে পিএইচডি দিয়ে দিচ্ছে। হুম, হুম, বাট এখানে তোমার ফাইন্যান্সিয়াল ইয়েটাও যেমন রয়েছে, তো ওটার মতো চলছে। তোমার এখানে একাডেমিক প্রোগ্রেশনটাও তোমার মতো ওটার মতো চলছে। হুম, এবং তার থেকেও বড় কথা হচ্ছে এখানে প্রফেসররা ইস নট ইগোইস্টিক যে আমি তোমার ঘাড়ের উপরে কিছু চাপিয়ে দিলাম। হুম, আমি তোমাকে এটা বললাম, "লেটস ডিসকাস।" তুমি কিছু ইনপুটস দেবে, আমি কিছু ইনপুটস দেব। হুম, দেন উই উইল ডিসকাস অ্যান্ড ফিগার আউট সামথিং। হুম। যেটা হচ্ছে একটা কনস্ট্রাকটিভ থিং। ঠিক আছে? আর কোন এটা তফাৎ হওয়া উচিত। চোখে পড়লো এটা বাদে? এটা ছাড়া এবার একাডেমিক্স এ আমি বলব না যে এটা ছাড়া আর সেরকম কিছু আছে। আর বাইরে একাডেমিক্স এর বাইরে? একাডেমিক্স এর বাইরে বলতে গেলে সোশ্যাল লাইফ এর কথা যদি বলি, আ হুম, এবার আমাদের ক্ষেত্রে আমরা যারা ধরো ভারতবর্ষ থেকে বা বিশেষ করে পশ্চিম বাংলার মফস্বল এরিয়া থেকে বা শহর থেকে যাই বলো না কেন, আমাদের আপব্রিঙ্গিং টা একটু আলাদা। হুম, হুম, রাইট? আমার ক্ষেত্রে যেটা খুব একটু প্রবলেমেটিক হয়, সেটা হচ্ছে যে আমার আপব্রিঙ্গিং টা একটু আলাদা। তো মফস্বলের ছেলে, হয়তো শহুরে নই, কিন্তু শহরেও থেকেছি। বাট আ
এই ধরো উইকেন্ডসে বা কিছু নেই, লেটস গো টু দ্য পাব বা নাইট ক্লাবে যাওয়া, এই জিনিসগুলো আমার ঠিক ভালো লাগে না, ভালো লাগে না। পোষায় না। আমারও যাবো না তা নয়, যাবো না তা নয়, হুম, যাচ্ছি, মাঝে মধ্যে যাচ্ছি অবশ্যই। কিন্তু এই প্রতিনিয়ত ডেইলি যাওয়া, এই জিনিসটা আমরা ঠিক কোপ আপ করে উঠতে পারি না। কিন্তু দ্য প্রবলেম ইজ আমাদের ওখানে কিন্তু মানে এট আ ভেরি কি বলবো, আইদার ফ্রি অফ কস্ট বলতে পারো, বা তোমার এট আ ভেরি সুইটেবল কস্ট বা এট আ ভেরি চিপ কস্ট তুমি অনেক সোর্স অফ এন্টারটেনমেন্ট পাচ্ছ, যেগুলোতে তুমি তোমার ফ্রি টাইমে কাজে লাগাতে পারো। দেয়ার আর ভেরিয়াস ওয়েজ অফ সোশ্যালাইজিং, বাট এখানে একটু রেস্ট্রিক্টেড আমার যেটা মনে হয়। হুম, এটাও শুনেছি আমি। তো ওখানে ঘোলামেলা তো পুরো সাংস্কৃতিকভাবে আলাদা ব্যক্তি লোক সমাজ। হ্যাঁ, তবে আমি এখানে একটা কথাও বলতে পারি যে মানে হ্যাঁ, একটা তো ধরো তোমার আহ, ওই সাদা চামড়া কালো চামড়া খয়েরি চামড়ার একটা ব্যাপার তো থাকেই, সেটা একটা থাকেই, সেটা যদিও এখন সেই লেভেলের নেই, বাট স্টিল একটা থেকে যায়, ওটা মানে একটা রেমনেন্ট তো থেকেই যায়। সেটা বাদ দিয়েও, যদিও সেটা আমি ফেস করিনি, আমি হুম, এখনো পর্যন্ত ফেস করিনি সেটা, বা সেটা বাদ দিয়েও যেটা হয় সেটা হচ্ছে আমাদের কাইন্ড অফ সোশ্যালাইজিং, আমরা আমাদের লেজার টাইমটা যেভাবে স্পেন্ড করতে চাই, হুম, হুম, সে বা যেভাবে আমরা স্পেন্ড করে অভ্যস্ত হয়েছি, হুম, সেটা একটু এখানকার থেকে ডিফারেন্ট। হুম, ঠিক আছে। হুম। আর এটাই বলার, মানে এছাড়া আর সেরকম ভাবে কিছু নেই। আরেকটা তো খারাপ লাগা থাকেই, সেটা হচ্ছে সেটা হচ্ছে বলতে গেলে আমার যেটা খারাপ লাগে সেটা হচ্ছে আমি বছরের সারা বছরই আমি কাটাতে পারি, আমার কোনো অসুবিধা নেই। হুম। কিন্তু এই ধরো পুজো পার্বণের দিনগুলোতে একটু খারাপ লাগে। ও যে ঠিক বাড়িতে আছে। যেতে পারলে। বাড়িতে পুজো, মেইনলি দুর্গাপুজো, কালীপুজো বলো বা এই সরস্বতী পুজো বলো বা এই সমস্ত, যদিও এখানে যে পুজো হয় না তা নয়। মানে ইটসেলফ আমি তোমাকে বলছি, লন্ডনে ইটসেলফ ১০০ খানা দুর্গাপূজা, মানে শুধু লন্ডনেই। ভারতীয় কমিউনিটি তো ভালোই মানে সক্রিয় রয়েছে। হ্যাঁ, শুধু লন্ডনে তোমার মোরাললেস ১০০ খানা দুর্গাপূজা হয়। বাট কলকাতার ফিলটা তো আর পাওয়া যায় না। অবশ্যই, ঠিক আছে? অবশ্যই। আচ্ছা তো তো এই তুমি খারাপ লাগা। তুমি তফাৎটা বললে, তো শেষে যেটা বলেছি যে মানে প্রথাগতভাবে আমার একটা রাউন্ড রয়েছে, বাকরুদ্ধ রাউন্ড। আমি তোমাকে শেষ লিমিট অব্দি নিয়ে যাওয়ার চেষ্টা করব। কোনো ওকে। আনকমফোর্টেবল না মানে ইয়ে। আচ্ছা হ্যাঁ, দেখো, ডেফিনিটলি। তুমি তোমাকে দিয়েই উত্তর দেওয়া হবে। আমি কোনো কথাই বলব না দেখো। আ তুমি জীবনে মানে বাঁচার কোন দর্শন বা ফিলোসফিতে বিশ্বাস করো? সৎ পথে চলার ফিলোসফিটাই আমি বিশ্বাস করি আরকি। সৎ বলতে কেমন সৎ? ওই অর্থনৈতিক সৎ, নাকি তুমি যা বলেছো যে আমি একটা সৎ ব্যক্তি কখনো মিথ্যে বলিনি? না, আমি একটা সৎ ব্যক্তি কখনো মিথ্যে বলিনি, এটা বলাটা ভুল হবে। হুম, তার হুম, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে মিথ্যে বললে যদি কারোর উপকার হয় হুম। বা কারোর ইয়ে হয়, সেটা বলাটা আমার মনে হয় উচিত। তাহলে তুমি ঠিক আছে? মানে এবার মিথ্যা থেকে চলে আসছো যাতে সবার উপকার হয় সেটাই? না, সেটা না। সবার উপকার বলতে আমি আমার দিক থেকে সৎ থাকতেই চাই, হুম, যতটা পারছি। হুম। কিন্তু ওই যেমন বললাম, মানে এক্সেপশন থেকেই যায়। ওটা ধরলে হবে না। ঠিক আছে? মোরাললেস অন অ্যান এভারেজ আমি সৎ পথে চলবো। না তোমাকে যদি কোনো মানে সিচুয়েশন দেয়া হয় যেখানে তোমাকে হয় যুধিষ্ঠিরের মতো সত্য বলতে হবে অথবা লোকটার উপকার হবে, কোনটা করবা? সেটা ডিপেন্ড করছে সত্য বললে তার আউটকামটা কি হতে পারে, আর মানে লোকটার উপকার হলে তার আউটকামটা কি হতে পারে, সেটার উপরে ডিপেন্ড করছে। ঠিক যেমন আছে? মানে এবং সেটা অবশ্যই ডিপেন্ড করছে যে লোকটা কিরকম। আচ্ছা মানে বাজে লোকের তো ভালো মানে খারাপ হওয়াই ভালো। অবশ্যই বাজে লোকের আমি কেন ভালো করতে যাব? বাজে লোকের খারাপ হওয়া ভালো। তার মানে আচ্ছা বাজে লোক যদি সে বাজে লোক হয়, হ্যাঁ? হ্যাঁ, এবং সে তুমি অন্য ভুল করেছে সে। কিন্তু ও ওই কাজে বাজে বলে তুমি তাকে শাস্তি দিচ্ছ। মানে ধরো একটা চার্লি চ্যাপলিনের একটা সিনেমা ছিল যেখানে একটা বিড়াল মানে খুব তাপালিং করছিল তো। তো হুম, ওই বিদঘুটেপনা কাটাতে বিড়ালটাকে মেরে তার মধ্যে আ এই রোয়া ভরে তার মধ্যে তারপরে সিনেমাটা কন্টিনিউ করা হয় আরকি, হ্যাঁ? এবার তুমি বলো এটা কি ঠিক করা হয়েছে? বা এই বিড়ালটাকে মারার জন্য কি সিনেমাটা বয়কট করবে তুমি? আরেকবার বলো। মানে আমি চার্লি চ্যাপলিনের যে follow একটা করতে সিনেমা হচ্ছিল ওখানে একটা বিড়াল ব্যবহৃত হুম, হয়েছিল, বুঝলে? তো শেষের ওকে, দিকে বিড়ালটা আর মানে কাজ করতে চাইছিল না। তো শেষে ওকে। বিড়ালটাকে মেরে তার ভেতরে তুলো ভরে সেই বিড়ালটা ব্যবহার করে সিনেমাটা শেষ করা হয়েছে। এবার আচ্ছা। এই কারণে কি তুমি সিনেমাটা বয়কট করবে বা চার্লি চ্যাপলিনকে শাস্তি দেবে না কি করবে? বা মানে যে মেরেছে বা যে প্রোডাকশন মেরেছে?
যে করেছে কাজটা সে অত্যন্ত অন্যায় করেছে। অবশ্যই। সিনেমাটা এবার বয়কট করবে? সিনেমাটা একটা সেন্সে আমি বয়কট করতেও পারি। ঠিক আছে? তুমি উত্তর কারণ দেবে না? সেখানে না উত্তর দেব না নয়। এটা ডিপেন্ড করে কি বলতো? এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। কারণ চার্লি চ্যাপলিন তো এখানে কোন দোষ করেনি। না, উনি না মানে পুরো সিনেমাটার কথা কোন বলছি। দোষ করেনি। হুম, হ্যাঁ, মানে আমি সিনেমাটা বয়কট করব বলতে হ্যাঁ, মানে প্রাণী হত্যা যখন করেছে তখন আমার মনে হয় বয়কট করাটাই উচিত। তাই হুম। নয়? তুমি তাহলে ওই জায়গাটা আসলে মানে কারণ অনেকে এখানে আলাদা উত্তর দেয় যে সিনেমাটার সাংস্কৃতিক মূল্য এবার অবশ্যই বিড়াল মারার জন্য তাদের জেলে পাঠানো উচিত কিন্তু সিনেমাটা না মানে দেখা থামানো উচিত না একজনের মত আর একজনের মত তুমি দিলে উল্টোটা ঠিক যে যেহেতু মেরেছে তো সিনেমা জিনিসটা একটা মানে আরো অনেকে করতে পারে এরকম করে সিনেমা তাহলে যেটা যেন না হয়। হ্যাঁ, মানে আমি যদি একটা দৃষ্টান্ত তৈরি না করি হ্যাঁ, বা এটাকে যদি না থামাই তাহলে আমি যদি দেখলাম তাহলে হয়তো ভাবলো যে, "ও ঠিক আছে আমার তো মানে শাস্তি হয়ে গেল। ঠিক মানে আমার শাস্তি হলো বা যাই হোক সিনেমা তো চলছে।" হুম, মানে হুম। কেউ সেই ইয়েটা পাবে না। মানে সেই আমি যদি বয়কট করি আমার এটা সম্পূর্ণ আমার নিজস্ব ওপিনিয়ন। অবশ্যই আমি অবশ্যই। তার দার্শনিকতা ব্যক্তিগত মতই আবার। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত তৈরি হতে পারে যে আ এরকম করাটা উচিত নয়। এবং তাহলে এটা আপনাদের করলে সিনেমা কারণ বয়কট হয়ে বয়কট যাবে। যদি করি তাহলে মানে বয়কট করলে কি হচ্ছে? ফাইন্যান্সিয়াল লস হচ্ছে। তাহলে যেই কাজটি করেছে সে হয়তো এটা উপলব্ধি করতে পারবে যে কাজটা করা উচিত হয়নি এবং সেটা থেকে হয়তো আরো অনেকে শিখতে পারবে যে হুম, এটা করাটা উচিত নয়। হুম। ঠিক আছে? আমার যাক এটা একটা মনে হয়। ভালো জায়গায় মতামত তোমার নিলাম। তো আজকে আমার পডকাস্টে আসার জন্য দাদা ধন্যবাদ। অনেক কথা হলো, অনেক কথা রয়ে থ্যাংকস গেল। ফর মানে ইনভাইটিং মি মানে আমার এটা খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে মানে অ্যাস্ট্রোফিজিক্স এই জিনিসটা নিয়ে কারোর ইন্টারেস্ট যদি থাকে বা কাউকে যদি আমি বলতে পারি আমার খুব ভালো লাগে। হুম। না অনেক বিষয় আলোচনা হলো। তুমি যদি ভবিষ্যতেও আসতে চাও অবশ্য অন্য বিষয় নিয়ে আমরা করতে পারি। ডেফিনিটলি, হুম, ডেফিনিটলি আমার খুব ভালো লাগলো এবং ভবিষ্যতে যদি অন্য কোনো বিষয় মনে হয় যে আমাকে দরকার ডেফিনিটলি বলো। আমি অবশ্যই যদি আমি পারি ডেফিনিটলি আসবো। ঠিক আছে? আর অল দ্যা বেস্ট ফর অল ইউর ফিউচার পডকাস্ট সরি ব্রডকাস্ট। ধন্যবাদ দাদা তোমাকেও অল দ্য বেস্ট তোমার পিএইচডির জন্য। দেখা যাক এখন কিরকম কি হয় ফাইনালি। যাই হোক কথা বলে খুব ভালো লাগলো অ্যান্ড টেকনোলজিক্যাল একটু প্রবলেম হয় মাঝে মধ্যে। দ্যাটস নট অফ অ্যান ইস্যু। ঠিক আছে? ও ওখানে নিশ্চয়ই এখন সন্ধ্যে হয়ে গেছে। হ্যাঁ ৬টা বাজতে গেল। ৬টা বাজতে গেল। শুভ সন্ধ্যা। শুভ ভালো করে সন্ধ্যা। কাটাও সন্ধে। এখন নিশ্চয়ই এডিটিং এ বসবে। না এখন বসবো না পরে বসবো। ও আচ্ছা, ওকে। হুম, ঠিক আছে, ওকে। ঠিক বাই আছে। তাহলে। হ্যাঁ? টাটা। বাই। হুম।